আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একটা বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেটে। ব্যাকফুটে গিয়ে পুল করেছেন ব্যাটসম্যান, বল হাওয়ায় ভাসছে। ভাই এইরকম কমেন্ট্রি শোনার জন্য আমি আরো 2-3টা 6 খাইতে রাজি আছি, কোনো টেনশন নাই। এই জায়গায় আমরা যারা বসা, আমরা কেউই কিন্তু সিঙ্গেল না, একটাই সিঙ্গেল এই জায়গাটায়। কম্বিনেশন হামজা চৌধুরী হবে মনে হয় চেয়ারটা শুনে। হ্যাঁ। রিফাত আবার আমাকে বলে দেন। বাংলা আধুনিক ফুটবল ধারাভাষ্যের জনক এই দুইজন। আপনি একবার এক্সপেক্ট করেন যে হামজা চৌধুরী তার ওই ঝাঁকড়া চুল নিয়ে স্টেজে উঠেছে, লিওনেল মেসি তার হাতে ব্যালন ডি'রটা তুলে দিয়েছে। লিওনেল মেসি এই বয়সে প্রেম করছে ফুটবলের সাথে। তো প্রেম হচ্ছে To my very dear audience, welcome to your favorite Skidoo presents What a Show! আজকের শোটা মনে হচ্ছে এক্সট্রা স্পেশাল, কারণ আমাদের এখানে এক্সট্রা স্পেশাল একটা অডিয়েন্সকে আমি দেখতে পাচ্ছি। বাট শুরুতেই আমি অডিয়েন্সের সাথে হাত মিলিয়ে একজন এক্সট্রা স্পেশাল সাপোর্টারকে থ্যাংক ইউ জানাতে চাই। এটা হচ্ছে none other than Skidoo। সবাই জোরে একটা তালি দাও ফর আওয়ার সাপোর্টার Skidoo। What a Show would not be possible without them। এবং Skidoo আসলে অনেক এক্সট্রা স্পেশাল, কারণ ধরো কেন ওরা অনেক এক্সট্রা, যে ধরো তুমি একটা সিম চাইলা, সিমের সাথে তোমাকে নাম্বার 1 নেটওয়ার্ক দিল, এটার সাথে আবার হচ্ছে গিয়ে ডেটা প্যাক দিল, ডেটা প্যাক কিনলে আবার তুমি গিফট পাওয়া, ডিসকাউন্ট পাওয়া, কনসার্টের টিকিট পাওয়া, মানে এত কিছু তো চাইও নাই, বাট ওরা সব কিছুই দেয়। সো দ্যাটস ওয়াই দে আর আ লট অফ এক্সট্রা, আ লট অফ স্পেশাল, সো দ্যাট ইউ গাইস ক্যান লিভ ইউর লাইফ এক্সট্রা। আবার একটা তালি দিই আমরা ফার্স্ট। থ্যাংক ইউ। স্পিকিং অফ এক্সট্রা, আমরা সবাই খেলা দেখি। বাংলাদেশের সবগুলো মানুষ আসলে খেলাধুলার ব্যাপারে আমরা অনেক পাগল হয়ে যাই, ইমোশনাল হয়ে যাই। ফুটবল হোক, ক্রিকেট হোক, যখন আমাদের টিমটা এই জাতীয় রঙের জার্সিটা পরে নামে, আমাদের ন্যাশনাল জার্সি পরে নামে, তখন আসলে আমরা সবাই খেলাটা দেখতে বসি। মাঝে মধ্যে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো একটা অবস্থা হয়। তারপর আমরা আবারও বসি, তারপর আমরা বলি যে আর জীবনেও খেলা দেখবো না, তারপর আবারও খেলা দেখতে বসি, তাই না? কিন্তু একটা সময় ছিল যখন এই খেলা দেখার সময় আগে কিছু মানুষ অনেক কথা বলতো, কথাগুলো আমাদের শুনতে ইচ্ছা করতো না, কিন্তু তারা তাও বলতো। মাঝে মধ্যে টিভি মিউট করে খেলা দেখতে হইতো। কিন্তু দিন বদলাই গেছে। এখন খেলার আগে, খেলার সময়, খেলার পরে এমন কিছু মানুষ কথা বলে, মাঝে মধ্যে খেলার থেকে তাদের কথাগুলো আমাদের শুনতে বেশি ভালো লাগে। এবং তাদের কারণে আমরা এমন কিছু জিনিস জানতে পারি, তাদের কারণে আমরা খেলাটাকে এমনভাবে উপভোগ করতে পারি যাতে আসলে পুরো খেলার এক্সাইটমেন্টটা, এন্টারটেইনমেন্টটা কয়েক গুণ বেড়ে যায়। আমাদের আজকের এপিসোডে আমরা এমন 4 জন মানুষকে সেলিব্রেট করতে যাচ্ছি। আর ইউ গাইজ রেডি ফর দ্য এপিসোড? If you are ready, then please join me to welcome none other than Sami, Neon, Nabil, and Rifat! Welcome to the show. Stop. Welcome, sir. Ladies and gentlemen, once again, what a wonderful collection of guests we have. Nabil, Neon, Rifat, and Sami. জোরে একটা তালি দিই সবার জন্য। কাকে সবচেয়ে সুন্দর লাগছে? রিফাত আচ্ছা, ওই আরে দাঁড়াও। আরে আমাকে বলতে দাও। দেখো, তোমাদের মতামত অনেক কিছু থাকতে পারে, বাট এই 4 জন কিন্তু একটা মানুষের দিকেই আঙ্গুল তুলছে, দেখছো? খেয়াল করছো? হ্যাঁ। রাফসান ভাই, এটার জন্য কারণ আছে। সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা যারা বসা, আমরা কেউই কিন্তু সিঙ্গেল না, একটাই সিঙ্গেল এই জায়গাটায়। তো একটা প্রজ্ঞাপন, একটা বিজ্ঞাপন আমরা দিতে পারি এই জায়গাটায়, তাই তো? যে এলিজেবল ব্যাচেলর বলা যায়। রিফাত ভাই আছেন, উনার নাকি দ্বিতীয়টার সময় হয়ে গেছে। আই হোপ আমার ওয়াইফ এই শোটা দেখছে না। না, এই 4 জনের মধ্যে সিঙ্গেল ডাবল যেই থাকুক না কেন, সুদর্শন যেই বেশি হোক না কেন, আমার কাছে একটা ইনফরমেশন আসছে যে এই 4 জনের মধ্যে একটা র এজেন্ট আছে।
আমি কেন আমরা একটু স্ক্রিনে দেখি র এজেন্টটাকে। यहाँ पर हमने ईद ও মাই গॉड, हमने एक मूवी देखेंगे। हमारे पास क्या मूवी देखेंगे? सादमा भाई है, हमारे पास खान भी है, उन्होंने टिकट काटने के लिए गया है और यहाँ पर हमने मूवी देखेंगे। हमने कौन सा मूवी देखेंगे? सत्या ये वो कियारा आडवाणी का न्यू मूवी है ये नाम है क्या? सत्य प्रेम की कथा जिसके जीवन ये इसका में बांग्ला प्रेम ही है नहीं सत्य है। प्रेमेर কথা রাইট ও সত্য প্রেম করে জীবনেও আমি তো প্রেমই করি। সব দান্দা। আমরা এখন দেখব হচ্ছে সত্যা প্রেম কি কথা কথা। এরা প্রত্যেক আসছে ভাই। আপনি কেন রয়ের এজেন্ট এরকম? এইটার কাহিনী হচ্ছে আমরা ওই সময় সাফ চ্যাম্পিয়নশিপ কভার করছি এবং ওই দিন ছিল ঈদের দিন। ঈদের দিন নাবিল খানকে বললাম যে আজকে একটু ভালো মন্দ খাওয়া দরকার, মাংস টাংস খাইতে পারতেছি না, অনেক দিন হয়ে গেছে। ওই সাফ হচ্ছে আবার বেঙ্গালুরুতে। তো নাবিল খান বললো যে ঠিক আছে দেখতেছি ব্যাপারটা। এই সাধারণত কোনো ট্যুরে গেলে নাবিল খান এইসব খাওয়া টাওয়া অ্যারেঞ্জ করে। পরে নাবিল খান বললো যে ঠিক আছে চল ওই হোটেলে যাই। গেলাম, গিয়ে সে কলা পাতায় ভাত খাওয়াইলো আর কি। একটা নিচে একটা কলা পাতা বিছাই দিয়ে ঈদের দিন ভাত খাচ্ছি। তো তারপর রাতের বেলায় প্ল্যান ছিল যে একটা সিনেমা দেখতে যাব, সেই মুভি দেখতে যাওয়া। তো মুভি দেখতে যাওয়ার সময় ঈদের দিন মনে হলো যে একটু ফান দরকার আছে জীবনে, তখন ওই ভিডিওটা করা। এইটার ভেতরে কোনো এজেন্সির কোনো কাহিনী নেই। না, মাঝখানে আমরা আবার দেখলাম একজনকে হঠাৎ করে ক্যামেরার সামনে চলে আসছে, ইহা পর হাম মুভি দেখেঙ্গে। হ্যাঁ, না ভালোই। কেমন ছিল মানে সত্য প্রেমের কাহিনী? কেমন, ভালোই লাগছে আপনার নাকি? মানে সামাজিক মুভি ছিল একটা এবং আমরা তো সবাই নিজেরাই দেখতে গিয়েছিলাম, সামাজিক তো movie, হ্যাঁ। ভালোই ছিল টাইম, না, nice. স্পেশালি ওই পরিবার ছাড়া ঈদ করতেছি, সো তখন আমরা যারা ওইখানে ছিলাম ওরাই আসলে পরিবার। না, এটা আমরা বুঝতেই পারছি ভিডিওটা দেখে যে আসলে যারা ওখানে ছিল সবাই পরিবার। কিন্তু আমরা দেখতে চাই যে আসলে এই যে আমাদের যে এজেন্ট অথবা নন এজেন্ট, ওনারা কি বাচ্চাকাল থেকে এরকম? So আমরা একটু অন স্ক্রিন একটা জিনিস নিয়ে আসি যে 9 না 8 এইটা শিওর। আমি 8-এর 31 ডিসেম্বর মোস কাটছিলাম ফার্স্ট। সো 9 হওয়ার কোনো কারণ নাই। তো এই যে মোস কাটার ব্যাপারটা ভাই, মানে ওয়াই ইজ ইট স্পেশাল? ভাই আমার গোফ ছিল হচ্ছে ওই চাইনিজ স্টাইলে, এই দুই সাইড, মাঝখানে ছিল ফাঁকা। আচ্ছা। বাসা থেকে কোনোভাবেই এই গোফ কাটতে দিবে না। পরে ক্লাস 10-এ ওঠার পরে একটা পারমিশন পাওয়া গেল যে এইটুকু কাটা যাবে। এমনি আমার দিকে নিজেও তাকাইতাম না, কেউ তাকাইতেও না। পরে ওইটা কাটার পরে মনে হইলো যে না এখন একটু স্ত্রী ফিরছে। এটা হচ্ছে সেই মোচওয়ালাটা যেটা এই দুই সাইডে হইতো, মাঝখানে হইতো না। তো ওই কারণে ওই ছবিটা ওইখানে কোনো একভাবে আসছে, ওই মন্তব্যটা না, ওইখানে যাদের করা। এখনো মাঝখানে মোস হয় না, তোমরাও একদিন বড় হয়ে রিফাত হতে পারবা। কিন্তু আপনি কি যে বেজ্জতি করতে আনছেন? না, না। সেরকমই তো মনে হচ্ছে। এটা তো বেইজ্জতি কিভাবে? এটা হচ্ছে আমার মনে হয় যে জানা দরকার যে কিভাবে, হাউ ক্যান সামওয়ান বি মিস্টার রিফাত। মানে এই যে আজকে সবাই বলতেছে যে একটা হ্যান্ডসাম মানুষ, কিভাবে এরকম হইলো? মনে কর আমি বা নিয়ন চাইলেও আসলে এরকম হ্যাঁ। হইতে পারবো না। আপনি পারবেন ওইটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, হ্যাঁ। যেই সময় কাউরেই দেখতে ভালো কারো লাগে ভালো লাগে না। হ্যাঁ, ওটা হচ্ছে সেই টাইম। এটা আমি এই মেসেজটাই পুশ করতে চাই যে ওই টাইমে তোমরা বিশ্বাস রাখো, বড় হয়ে তুমি এরকম হয়ে যেতে পারবে আমাদের সুদর্শন ভাইয়ের মতো। মাশাআল্লাহ। মানে থ্যাংক ইউ। না, আমরা আরো এরকম কি করছে ভাই একটু দেখি যে মানে যে এরা আছে এক সময়কার ভালো ছেলে। এই ভালো ছেলে তোমরা চিনতে পারছো তো না? হ্যাঁ, কে এটা? হাতে তো- তসবিহ। কিন্তু ভাই এক সময়কার, আপনি কি এখন আর ভালো নাই? না, সেটা জাতি ডিসাইড করবে যে আমি ভালো আছি কি নাই। বাট ওই অনেক সময় একটু উদার হতে হয়, বদান্যতা দেখাইতে হয়। সোশ্যাল মিডিয়াতে একটু বদান্যতা প্রকাশ করলাম আর কি, যে এক সময়কার ভালো ছিল, আর বাকিটা এখন বাকিটা audience পাবে। দে উইল ডিসাইড। না, নিয়ন তোর কাছে কি মনে হয় যে ভাই কি আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে বা এরকম ওর এটা কোনো বলার সাহস আছে, ওর বড় ভাই না আমি, ওকে বলবে যে আমি খারাপ। অস্থির চমৎকার মানুষ। চমৎকার। হ্যাঁ খুবই না, চমৎকার। ওই যে চাপে পড়ে বললা? চাপে পড়ে বলছে, চাপে হ্যাঁ, পড়ে। হ্যাঁ, হ্যাঁ। না, নিয়নের আবার এই প্র্যাকটিস আছে, এখন চাপে পড়ে অনেক কিছু বলতে হয়। হ্যাঁ, ওই মাঝে যে মাঝে। সামনেও চাপে পড়ার মানুষ সামনেও আছে। চাপে হ্যাঁ, পড়ে হ্যাঁ, আছে, হ্যাঁ। না, আমরা এই বিষয়ে আসতেছি। মানে কিছু বললে কি হবে? র‍্যাক র‍্যাক খাবে। ও আচ্ছা। না, অলসো এমনিতেও মনে হয় বাফুফে আর বিসিবির একটা গ্যাঞ্জাম চলতেছিল। তো আমরা ওইটা আর না বাড়াই, আমার কাছে মনে হয় না, নাকি। আমরা মনে হয় যে সেই জায়গায় আমরা একটা শীতলতা দিতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওই গ্যাঞ্জামের মধ্যে আমরা। আচ্ছা, Right, এখানে right. যদি মানে বাফুফে আর বিসিবি দুইটা টিম এখানে করতে বলা হয়, তুই কোন টিমে থাকবি? আমি হ্যাঁ? আমি ক্যামেরাম্যান। এটা ঠিক, সেফ সাইডে থাকা উচিত, রাইট? ক্যামেরাম্যান হ্যাঁ, ক্যামেরাম্যান থাকবো। কোনো সাইডে না, এটা তো খুবই আমি মনে হয় বাফুফের সাইডে থাকবো আর কি। বাফুফের side এ? অলরেডি হ্যাঁ, বুঝিস, কিন্তু এটা কিন্তু মানে
পরে এখন আপনি পরে- একটাই তো চুজ করতে বলছেন এইভাবে নিজেই জিজ্ঞেস করে আবার বলছে বুঝিস কিন্তু মানে এইটা না একটা না না না, ঠিক আছে ঠিক আছে। আমার কাছে মনে হয় যে একটা যে কোনো একটা সাইড চুজ করাটা বেটার। right. মাঝখানের জায়গাটা খুবই কনফিউজিং একটা জায়গা। রাইট বাট কনফিউশন থেকে যদি আমরা আবারও একটু টাইম ট্রাভেলের দিকে যাই, এনআইসি যে আসলে কি হচ্ছিল যেখানে আচ্ছা না 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 আমরা এটা যে কারণে বলছি যে ভাই একটা টাইমে কিন্তু সায়েন্টিস্ট ছিল, ঠিক আছে, এবং এই সায়েন্সটাই এবং এখানে মোচ থেকে হেয়ার স্টাইল সবই আমরা মোটামুটি মানে ওই যে ওইটা ওই কনফিউজিং ট্রানজিশনাল টাইমটা, এটা নিয়ে কিছু না। বাট আমরা যদি পরেরটা মানে সাইডে যাই, মানে আসলে খুবই ইন্টারেস্টিং কম্বিনেশন। ভাই এই লুকটা কিভাবে দেয়? এটা তো আমার যিনি আসলে সেলুনে যার কাছে গিয়েছিলাম সেই দিয়ে না না না, এই লুকটা বলতে আমি চুলের লুকের কথা বলি নাই, মানে আপনি যে এই ডিরেকশনে মানে মাথা রেখে এইদিকে তাকানোর যে ব্যাপারটা, মানে এটা কিভাবে আসলে মানে পুল অফ করে, বা ওই টাইমে আপনার মাথায় কি চলতেছিল যে আপনি কি রকম চান ছবিটা? জাস্ট নর্মাল যিনি ক্যামেরাম্যান ছিল হ্যাঁ বলতেছে এদিকে তাকা, হ্যাঁ এদিকে তাকাইলাম। সিম্পল মানে সিম্পল। মানে নর্মালি ক্যামেরাম্যান আমাদের যখন বলে এদিকে তাকা, আমরা এইভাবে তাকাই, বাট কেউ কেউ এইভাবে তাকায়, মানে ভাই ওই সময় প্লেয়ার ছিল, হ্যাঁ প্লেয়ার ছিল ওই সময়। প্লেয়ার ছিল। ও মানে ফুটবল খেলতাম আর কি টুকটাক ইউনিভার্সিটিতে, এটাই। না, আমরা এটা রিফাত ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আপনি মানে কি ধরনের মানে আসলে মানে খেলাধুলা উনি তখন কে নাবিল খান? গেম সব ধরনের খেলাধুলায় সে বরাবরই পারদর্শী, হ্যাঁ। একজন মানে একজন প্রপার প্লেয়ার, প্রপার প্লেয়ার। প্রপার প্লেয়ার। না, আমার মনে হয় রিটায়ারমেন্ট হয়ে গেছে ওই অর্থে। বাট আমার একটা জিনিস খুব ভালো লাগে যে যখনই আমি রিফাত ভাই বা নাবিল ভাইয়ের মানে ভয়েসটা শুনি, আমার কাছে মনে হয় কি যে এখন এই খেলা। কমেন্ট্রি শুরু হয়ে গেল মনে হয়। মানে নর্মাল ভাবে আমি নিতে পারি না, যখন ভাই শুরু সব ধরনের খেলা আমরা এখনই চলে যাই টি স্পোর্টসে, মানে এরকম একটা মানে ভাইব আছে। এটা মানে থাকে না যে কিছু ভয়েস আছে যে ওই মানুষগুলোর থেকে ভয়েসটা বেশি ইম্পর্টেন্ট। এন্ড আমার কাছে মনে হয় যে এটা এই কারণেই হয়েছে বিকজ ওনাদের ভয়েস শুনতে শুনতে এবং ভালো লাগতে লাগতে এখন আসলে দ্য ভয়েস হ্যাজ ওভারটেকেন দ্য ফেস, এন্ড আই থিংক দে ডিজার্ভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্যাট। মানে আর মানে যদি আমরা পরের স্লাইডে যাই, যে আসলে বাদ যাবে না কোনো শিশু কে এখানে এখানে এই কি? যে ও তোমাদের ওস্তাদ একটা টাইমে কোচি ছিল, এটাই জাস্ট এটার পয়েন্ট। এবং ফেশিয়াল এক্সপ্রেশনটা যদি আমরা এটা অ্যানালাইজ করি যে মানে তখন এই যে ঠোঁট কামড়ে রাখার যে একটা ব্যাপার, যে আমার কাছে মনে হয় ছবিটা তোলার আগে ওরা কেউ বকা দিছে। সিরিয়াস ছিলাম আর কি কোনো Serious, কিছু হ্যাঁ। নিয়ে মনে হয়। না ওর বকা দেওয়ার মতো। বাট আজকে একটা জিনিস যেটা ইন্টারেস্টিং যে সামি ভাই আসলে শুরুতে একটা খুব চমৎকার কথা বলছে যে এইখানে যে চারজনকে আমরা নিয়ে আসছি, তো চারজনের মধ্যে একজন সিঙ্গেল। তো তো এখন আমরা সবাইকে জিজ্ঞেস করছিলাম আর কি, মানে দ্যার ইজ আ প্রোটোকল যে ভাইয়া আপনার সাথে কি কেউ কোনো গেস্ট আসবেন। তো আমরা কিন্তু তুমি জানো যে আমাদের এখানে কিন্তু অলরেডি অডিয়েন্সের মধ্যে দুইজন ভাবি আছে, সো ভাবিদের জন্য একটা রাউন্ড অফ অ্যাপ্লজ দাও। আই মিন ভাবিরা আর দেয়ার, দুইজন ভাবি আছেন। আমাদের একজন ভাবি আসতে পারে নাই। আরেকজনকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আমাদের যে হ্যান্ডসাম সুদর্শন এলিজিবল ব্যাচেলরকে, যে ভাই আপনার সাথে কেউ আসবে, বলে আমার সাথে তো কেউ নাই, আমি একটা ফুটবল নিয়ে আসতে পারি আর কি। এন্ড দিস ইজ নট আ লাই, ভাই এটা কি মিথ্যা কথা আপনি বলেন? না না, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। মানে কিছু একটা লাথ খাবেন তো দেখলাম যে লাথ- ফুটবলটাই লাথি দেন, পরে দেখলাম মানে- নিজেই লাথি খাচ্ছি শুরু থেকে না মানে ব্যাকফুটে। না ব্যাকফুটে। না, এই যে আমরা যেটা বলছিলাম যে আসলে ভাবি না না না, এটা বাহ, ঠিক আছে, পারফেক্ট, এটা মানাইছে। আচ্ছা তিনজনেই পাঞ্জাবি হ্যাঁ, আর এই যে নাই। আমার হাতে বল, কারণ কাতারে নাই। পাঞ্জাবিটা উনি তখনই পরবে রাইট যখন সময় আসবে। আমার এখনো- বয়সটা অল্প তোরে ভাই, হ্যাঁ আমার বয়সটা কচি, না এখন তো হয় নাই বয়সটা, ঠিক আছে, এটা হয় নাই এখন। না না, মানে 100% আমাদের এটাতে কোনো ডাউটই নাই। বাট আমরা যেটা করতে চাই, আমরা আসলে হ্যাঁ অনেকক্ষণ যেটা বলছে রিফাত ভাই যে আমাদেরকে এখানে অসম্মান করার জন্য না, আমরা আসলে অসম্মান, আমরা ভালো কথাও বলবো বা একটা গেম খেলার পরে বলবো। সো আজকে একটা আমরা কাজ এটা করবো যে ধরো এই যে মানুষগুলা সবাই মানে স্পোর্টসের সাথে রিলেটেড এবং স্পোর্টসের সাথে তাদের ভয়েসটা, তাদের অ্যানালিসিস, তাদের কন্টেন্ট আমাদেরকে অনেক এন্টারটেইন করে। সো আমরা চিন্তা করলাম যে তোমরা আজকে এখানে আসো এবং তারাও আছে, ওয়াই নট উই হ্যাভ আ লাইভ ম্যাচ এবং লাইভ কমেন্ট্রি। সো এখন হ্যাঁ, সো এখন এখানে তো আমরা মাঠের মতো ব্যাট বল দিয়ে নামাই দিলে জিনিসটা খুবই ফানি হবে, বিকজ রিফাত ভাই যে মাপের প্লেয়ার উনি সব ভেঙে চুরে ফেলবে। মানে এখানে হ্যাঁ হ্যাঁ নাবিল ভাই না, নাবিল ভাই তো
ছিল মানে এখন রিটায়ারমেন্ট ওনার মানে ডাউনওয়ার্ড কার্ভে আছে উনি এখন মানে বিরাট কোহলির মতো একটা অবস্থা এখন বাট এই যে বড় মাঠ নাই কিন্তু তারপরও কিভাবে আসলে খেলা যায় So আমরা চিন্তা করে দেখলাম যে মাঠ নাই তো কি হয়েছে প্লেয়াররা তো আছে এবং কমেন্টেটরও তো আছে সো আমরা এখন যে গেমটা খেলবো এই গেমটার নাম হচ্ছে গিয়ে হাতে খেলা মুখে মাইক ঠিক আছে সো খেলাটা হবে আসলে হাতে হাতে তোমাদের মনে আছে বাচ্চাকালে আমরা ক্রিকেট খেলতাম যেখানে আসলে কিছু লাগতো না জাস্ট দুইজনের হাত লাগতো যে দুইজন যদি এইভাবে করে 2 উঠায় তাহলে আউট বা তুমি যদি আসলে 2 এর জায়গায় 3 উঠাও আর বলার যদি 2 উঠায় তাহলে তোমার 3 রান তো এইভাবে করে আমরা এখন একটা ম্যাচ খেলবো যে ম্যাচটা হবে বিটুইন 2 প্লেয়ার্স নট নাবিল ভাই নাবিল ভাইকে আমরা কমেন্ট্রিতে রাখবো তো কমেন্ট্রি দিবেন আমাদের সবার প্রিয় দুজন কমেন্ট্রেটর উইচ ইজ নাবিল ভাই রিফাত ভাই কিন্তু সামি ভাই আর নিয়নের মধ্যে এখন ম্যাচটা হবে ম্যাচের রুল খুব সিম্পল এক ওভার খেলা হবে Okay. আর আমরা কমেন্ট্রি শুনবো কমেন্ট্রেটের কাছ থেকে সো এন্ড ইন দ্য মিন টাইম আমরা আসলে তোমাদেরকে এই ম্যাচটা লাইভ এখানে দেখাবো যখন কমেন্ট্রি চলবে সো আমরা নিয়ন ভাই আর সামি ভাইকে একটু পাশাপাশি নিয়ে আসি আমার মনে হয় Please. ইয়েস ওকে রুলটা তো তোমরা জানোই হ্যাঁ, হাত দিয়ে হ্যাঁ, কিভাবে ক্রিকেট খেলতে হয় আগে ব্যাটিং কে করবে? হ্যাঁ হ্যাঁ, এটাও টস করি হবে আগে টস হবে তো এটাও টস সিনিয়রদের আগে ব্যাটিং করা উচিত চিরাচরিত নিয়ম এটা ভাই। আর তোমাদের কি মনে হয় সিনিয়র কি আগে ক্রিকেটের নিয়মটা কি? এটা হ্যাঁ। নিয়মটা হচ্ছে সিনিয়র যে সে আগে ব্যাটিং করবে। তিন আগে ব্যাটিং করবে তোমরা কি এটা এগ্রি করো সিনিয়রকে দিব আগে ব্যাটিং না আমরা বড় ভাইকে কিছু তো সম্মান দেই জান আপনি আগে ব্যাটিং করবেন Okay. আমরা এটা বলে দিলাম Okay. এটা প্রথম বলে আউট হলে কিন্তু ট্রাই বল, এটা কিন্তু আচ্ছা হবে না। বুঝতে পারছো তো তোমরা যদি দুইজনের নাম্বারস মিলে যায় তাহলে বলার উইকেট পাবে আর যদি নাম্বার না মিলে তাহলে যে ব্যাট করতেছে তার রান হবে উইকেট থাকবে 3টা 2টা আচ্ছা ঠিক আছে 2 উইকেট লেটস স্টার্ট 2 উইকেট আমি এখন চুপ হয়ে যাচ্ছি খেলা আচ্ছা শুরু একটা হচ্ছে ওয়েলকাম করি 3 2 1 আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একটা বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেটে এবং সেখানে ক্রিকেট খেলছে সামি এবং লিওন শুরুতে আমরা দেখেছি টস হয় নাই গড়া পেটা হয়েছে ম্যাচ এবং যেটা হয় ক্রিকেটে প্রায় সময় আগে থেকে ডিসাইডেড সেই ডিসাইডিং হয়ে গেছে টসে একজন জিতেছে একজন হেরেছে এবং সামি ভাই ব্যাটিং করবে শুরু হোক সামি ভাই The fact is cricket is too sophisticated, so ওই অতি ভদ্রলোকের খেলা। সফিস্টিকেসিটা মেনটেন করার জন্যই যেটা হয় যে ক্রিকেটাররা খুব হাম্বল থাকে। আই এম হাম্বল। ওকে, বি হাম্বল হাম্বল। শুরু রেডি প্রথমে ব্যাটিং এ নামছে সামি পিচ রিপোর্ট হ্যাঁ পিচ রিপোর্ট চাই পিচ Pitch রিপোর্ট তো report. হ্যাঁ কমেন্টেটরে দিবে হ্যাঁ। নিয়ন পিচটা কেমন মনে হচ্ছে কেন আপনি হচ্ছে গিয়ে সামি ব্যাটিং করতে চাইলো আপনিও সেটাতে রাজি হয়ে গেলেন আমার একমাত্র অপরচুনিটি সামি ভাইকে আসলে খেলায় হারানোর কারণ উনি যখন যদি ফিল্ডে আমাকে 2টা বল করে প্রথমটাতে হবে আমি বোল্ড পরেরটা মারবে আমার মুখে তো আমি এই জন্য না, এটা- ফ্যাক্ট ইজ ক্রিকেট যে কতটা হাম্বল খেলায় যে প্রতিপক্ষদের প্রতি যে এত সম্মান মানে নিয়ন যেটা প্রদর্শন করলো যে তো ক্রিকেট একটা হাম্বল মানুষের খেলা। থ্যাংক ইউ Okay. সো মাচ নিয়ন। আমার কাছে মনে হয় আপনারা পুরা সত্যিই আপনি আর রিফাত ভাইটা করেন আমি আর নাভিল ভাই হচ্ছে মিডিয়েটার আমরা ঝগড়া থামানোর চেষ্টা করবো এই ক্রিকেট ফুটবলার ওকে আমরা যাই ওকে, রেডি। রেডি একেবারে শুরু হয়ে যাচ্ছে 3, প্রথমে 2, সামি ব্যাটিং এ নেমেছেন 3 এবং রান 3 হয়েছে। রান কিন্তু সামি Okay. তিনি কালেক্ট করে ফেলেছেন প্রথম বল থেকে সেকেন্ড বল এবং এই 4 জায়গায় রান 1 রান হয়ে গেছে টোটাল 4 রান সামির আউট এবং সামির প্রথম উইকেটের পতন ব্রিলিয়ান্ট নিয়ন সামি তিনি hit যেভাবে করলেন হাতটা third চালাচ্ছিল ball-এ। তাতে কোনোভাবে প্রেডিক্ট করার কোনো উপায় ছিল না কিন্তু সেই জায়গায় নিয়নের কাছে তিনি আটকে যাবেন এত তাড়াতাড়ি এটা একেবারেই এক্সপেক্টেড ছিল না যাই হোক জবাবটা কেমন হয় একটু দেখি ওটা কি আর কত একটা হলো এটা 6 এটা 6 ছয় আমার কত হয়েছে টোটাল কত হয়েছে আমার টোটাল 5 5 পাঁচ, 5 ওকে আর 2 বল আছে রেডি। ইন সুইঙ্গার বাকি আর 2 বল। বুঝছেন মার। ইন সুইঙ্গার মার। গুগলি বাকি আর ব্যাটার 2 বোলার বল। দুজনে টেনশনে কি করবেন কে 6 এবং আরো 6 রান It's a six! ছয় না, যেটা হয় যে ইনসুইং যখন ও আগে থেকে বলে দিছে মানে ব্যাটসম্যানটা তো ফোকাস করে বোলারের হাতের দিকে সো ওই টাইমে মানে ব্যাটসম্যানটা আমি কমেন্ট্রি একটু এলাবোরেট করে দিই। প্লিজ হ্যাঁ আউটসাইড অফ স্টাম্প ইনকামিং ডেলিভারি ব্যাক ফুটে গিয়ে পুল করেছেন ব্যাটসম্যান বল হাওয়ায় ভাসছে। কয় মারছে? ভাই এইরকম কমেন্ট্রি শোনার জন্য আমি আরো 2-3টা 6 খাইতে রাজি আছি কোনো টেনশন নাই ওকে নেক্সট 5 বলে 11 রান হয়ে লাস্ট গেছে 11 রান হইছে লাস্ট বল Last ball. নিয়ন আউট করতে পারবেন কিনা এবং নিয়নের উইকেট ফিক্সিং এখন নিজে বলতেছে একটু আগে সফিস্টিকেটেড খেলা বলতেছিল ও আমারে বলছে যে এরকম দুই এক কমেন্ট্রি শোনার জন্য আমি আরো 6 খাইতে রাজি আছি তো আমি খুব সফিস্টিকেটেড হইতে আমি 6ই মারলাম। এটা কি ভাই খেলাটাই এমন খেলাটাই এমন ভাই এবং শুরু করেন
এবং আমার মনে হয় নিয়নের কাছ থেকে একটু আমরা জানতে চাই, যেহেতু তিনি টার্গেটটা আমরা চেঞ্জ এখন- করবে, আমরা তো হ্যাঁ, একটা সেইটা innings শেষ। কেমন হবে? হ্যাঁ, হ্যাঁ, এখন 11 আমাদের এটা হচ্ছে বারোটা target। innings এই break। কারণেই একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রিফাত যে বিষয়টা বললো না, সেটা হচ্ছে যে ক্রিকেটে কিন্তু এই কারণে রিভিউ সিস্টেমের ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ক্রিকেট মাঠে মানে একদম প্লেয়িং ফিল্ডের মধ্যে 2জন আম্পায়ার থাকে, ফুটবলে 1জন রেফারি থাকে। কারণটা হচ্ছে দিস গেম ইজ টু সফিস্টিকেটেড, একজন দ্বারা হ্যান্ডেল করা পসিবল না ভাই, 2জন থাকে, সিম্পল ব্যাপার। এনিওয়েজ, Okay. এবার মানে আচ্ছা, আমার- আবার আমার- একটা হাফ টাইম show এখন হবে, হাফ টাইম শো show হবে আসবে। গাইস, হাফ টাইম শো Half time এ অ্যানালিসিস। আমাকে একটু বলেন যে এই লাস্ট বলটাই যেভাবে আপনি আউট হলেন, মানে কত ডিগ্রিতে আপনি আঙ্গুলটা আসলে ঘোরালেন, নইলে ব্যাপারটা তো অন্যরকম না, হতে পারত। আমি আসলে চেয়েছিলাম যে সেটাকে আমি 11 ডিগ্রির মধ্যে রাখবো, কিন্তু নিয়ন 15 ডিগ্রির বেশি মানে প্যাস করে ফেলছে, যে কারণে হচ্ছে আমি পরবর্তী সময় বলের বাকটা বুঝতে পারি নাই, ইনকামিং হয়ে আমি বোল্ড হয়ে গেছি। বাট ফ্যাক্ট ইজ হি ডিড ওয়েল। নিয়ন, আপনি এখন জবাবটা কি করে দেবেন? আমার ব্যাটিং এ আমি এখন খুবই কনফিউজ, কারণ উনি অলরেডি খেলাটা বুঝে গেছে হ্যাঁ। এন্ড ওনার যে ক্রিকেটিং ব্রেইন, এটা বুঝতে পারতেছেন যে উনি এই যে 6 কোন সময় মারছে, আবার সেকেন্ডে, যদিও লাস্টে একটু উনি আমার ফাঁদে পা দিছে, বাট উনি আমার কাছে, আমি ভয় পাইতেছি আমি ঠিক আছে, ওস্তাদ, let's go. ওকে তো আমি প্রথম বল তিনি করবেন, 3 নাম্বার আমি এবং এই জায়গায় টস যেভাবে জিতে নিয়েছিলেন আগেই করে দিলেন 2 রান। এবং ওকে, নিয়ন Target target কত? কত? Target Target কত? তো ভুলে টার্গেট গেছি। 12 12 এক বলে 2, প্রথম বলে 2 রান নিয়ে নিয়েছেন নিয়ন, 4 এবং 6 এবার 2 বলে 6। হোয়াট আ স্টার্ট নিয়নের, আউট হয়েছি। এবং এবার নিয়নের তিন বলে 6 উইকেটের পতন। Gone. এখন একটু টেনশনে, হ্যাঁ 3 মারবো, 3 Fourth মারবো, ball. 3 মারবো, 4 6 এই। 10 এবং সব 2 মিলিয়ে বলে আমার 2 রান লাগে। 2 বলে 2 রান দরকার, হাতে আছে 1 উইকেট 4 নিয়নের। মারবো। নিয়নের এর পরের বার এবং শেষ পর্যন্ত 1 বল বাকি থাকতেই সামি চ্যাম্পিয়ন। আচ্ছা নিয়ন, এই যে হ্যাঁ। ফুটবলাররা যখন ক্রিকেট খেলতে আসে তখন জি। কি যে এরকম উল্টাপাল্টা কথা বলে? আমি এই যে, ভাই তুই একবার বললি 4 মারবো বলে তুই 1 দেখাইলি, হ্যাঁ। এর আগের বার 3 বলে তুই ওই 2 দেখাইলি। আমি আসলে আপনার এক দেখে এক দিছি, কেননা ওয়াটার শো তো শেষ হয়ে যাবে, তারপর তো আমার বাচ্চা লাগবে নাকি, মানে সিনিয়রদের সাথে কোনো সময় মজা করতে হয় না, সো এই জন্য আর কি। বাট ম্যাচ শেষ, এখন পোস্ট ম্যাচ অ্যানালিসিস এন্ড রিভিউ শুরু হবে। 3 2 1। যে ম্যাচটা সামিব হয়ে গেল, সেখানে আপনি জিতলেন এবং আপনি হারালেন সম্ভবত ক্রিকেটে খুব পারদর্শী নয় এমন একজনকে। কেমন লাগছে আপনার? দেখেন রিফাত, আমার কাছে মনে হয় যে প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই সৃষ্টিকর্তাকে, এরপর আমি ধন্যবাদ জানাতে চাই আমার বাবা মাকে, যারা আমাকে এই পর্যন্ত প্রশ্রয় দিয়েছেন যে আমি ক্রিকেট খেলতে পারি এবং হ্যান্ড ক্রিকেট আবার। ভবিষ্যতে আমি নিয়নের সঙ্গে একটা ম্যাচ খেলতে পারি। এরপর আমি ধন্যবাদ জানাতে চাই আমার দাদা দাদি নানা নানি, আমার স্কুলের শিক্ষিকা যারা ছিলেন প্রত্যেককে। এবং আজকের এই যে অর্জনটা, এই অর্জনটা আমার কাছে মনে হয় যে আমার দীর্ঘদিনের পরিশ্রম, ডেডিকেশন, ডিটারমিনেশন। আমি রাত জেগে প্রচুর প্র্যাকটিস করেছি এবং সব কিছু মিলিয়ে আজকের এই যে অর্জনটা আমি উৎসর্গ করতে চাই আপনাদের দুজনকে, কারণ আপনারা দুজন বাংলাদেশের যে কমেন্ট্রি সেক্টরটা, বিশেষ করে বাংলা কমেন্ট্রি সেক্টরটাকে আপনারা একটা অন্যরকম গ্ল্যামার প্রদান করেছেন। সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের প্রত্যেকের জন্য একটা অনুপ্রেরণার বিষয়। আর সবকিছু আমার মিলিয়ে জন্য 2 লাইন। আর নিয়ন, আমার কাছে মনে হয় যে নিয়নও একটা সময় বড় হয়ে রিফাত মাসুদ হতে পারবে, সেই দোয়াটা আমি নিয়নের জন্য করি। নিয়ন অলরেডি বেটার দেন রিফাত মাসুদ, হি ইজ সামথিং ডিফারেন্ট। তো একটা বিষয় যে ক্রিকেটারের পাশে রিফাত বসেছে, সো ওই যে হাম্বলনেসটা এখন রিফাত তো শো করছে আর কি। বাহ, Anyways, বাহ। না তো- কিন্তু আপনাকে Thank you so ধন্যবাদ। much, great, এটা great. হচ্ছে যে ধরেন রিফাত একটা ক্রিকেট ম্যাচে কমেন্ট্রি করবে, এইটা পৃথিবীতে কেউ তাকে দিয়ে এটা করাইতে পারবে না। এটা এই এইটা ওয়াটার শো এইখানেই, বলে এই করলাম। water show-তেই আসলে সেটা হয়েছে। আরে সবাই এখন ওয়ারাসের জন্য একটা জোরে দাঁড়িয়ে দাও, আই মিন কখনো হবে না এটা। বাট আই মিন হোয়াট আ ম্যাচ, আমরা কি সুন্দর একটা ম্যাচ দেখলাম, তোমরা লাইভ ম্যাচ দেখলা, কমেন্ট্রি দেখলা, রিফাত ভাই ক্রিকেটকে কতটা ভালোবাসে এটা দেখলা, রাইট? সামি ভাই ফুটবল দেখে কতটা ভালোবাসে এটাও আমরা দেখলাম। বাট এই যে সামি ভাই, যিনি আসলে ম্যাচটা জিতলো এবং কত সুন্দরভাবে মাইন্ড গেম খেলে নিয়নকে বোকা বানিয়ে এভাবে করে আসলে ম্যাচটা বের করে নিয়ে গেল, অথবা নিয়ন ম্যাচটা বের হয়ে যেতে দিল, এরকম একটা কিছু একটা হইলো। কিন্তু এই মানুষটা আসলে যেই জায়গায় প্রথমেই জিতে যায়, বা আমাদের মন যেখান থেকে আসলে জয় করা শুরু করে, সেটা হচ্ছে যে হঠাৎ করে আমরা যখন দেখি একটা মানুষ কন্টেন্ট বানাচ্ছে, বাট কন্টেন্টটা বানাচ্ছে আসলে ক্রিকেট নিয়ে, খেলাধুলা নিয়ে, এবং ওই কন্টেন্টটা আসলে কোনো নর্মাল কন্টেন্ট না, বাট এত ডিপ লেভেলের অ্যানালিসিস এবং প্রত্যেকটা ম্যাচে কি হবে না হবে,
কাকে নামাইলে আমরা বেশি উইকেট পাইতে পারি, কোন স্পিনারটা কি ধরনের ডেলিভারি দিবে। সো ইফ ইউ ব্রিং অন টু দ্য স্ক্রিন, যে আসলে যেই কন্টেন্টগুলা হঠাৎ করে আসলে আমরা দেখা শুরু করলাম যে মানে ওয়ান অফ আ কাইন্ড। কারণ এর আগে বাংলাদেশে প্রবাবলি কেউ খেলা নিয়ে এতটা ডেটা ড্রিভেন, এতটা ইনসাইটফুল অ্যানালিসিস করতো না, যেটা আমরা হঠাৎ করে শুরু করলাম বা দেখলাম আসলে অন ফিল্ডে। সো আমরা জোরে একটা তালি দিতে চাই ফর অন ফিল্ড। তো সামি ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে আপনি কেন মনে করেছিলেন যে এই রকম একটা জনরার কন্টেন্ট শুরু করা উচিত এবং আপনারই করা উচিত? এটা আমার কাছে মনে হয় যে রিফাত ব্যাপারটাকে আরো বেশি রিলেট করতে পারবে। কি কারণে? কারণ আমি আর রিফাত আমরা কিন্তু ছোটবেলায় একই এলাকায় বড় হয়েছি। আমি রিফাত আমরা একই এলাকায় বড় হয়েছি এবং ও যদিও নিজেকে কোচি দাবি করে, তারপরও ডিফারেন্সটা আসলে খুব বেশি না রিফাতের সাথে আমাদের। তো আমরা যে এলাকাটায় বড় হয়েছে আজিমপুর সরকারি কলোনি, আমরা একদম খেলাধুলার মধ্যেই বড় হয়েছি এবং উই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট যে আমাদের প্রচুর মাঠ ছিল একটা সময়তে। তো আমরা ছোটবেলায় যে সময়টায় স্টার স্পোর্টসে খেলার মাঝখানের আলোচনা শুনতাম, খেলার আগের আলোচনা শুনতাম, তখন দেখতাম এরকম টেকনিক্যাল অ্যানালাইসিসের কাজটাই করে। বড় হওয়ার পর টেলিভিশনেও যখন আমরা টক শোতে যাই বা টক শোতে অ্যানালাইসিস শোতে যাই, একদম গড়পড়তা কথাবার্তাই মানে আমরা শুনি যে ঠিক আছে আজকে উনি ভালো পারফর্ম করেছেন তাই বাংলাদেশ জিতেছে, উনি ভালো পারফর্ম করেন নাই তাই বাংলাদেশ হেরেছে। তো ওই জায়গা থেকে আমার কাছে পরে চিন্তা হলো যে যেহেতু টেলিভিশনে টাইম ডিউরেশন থাকে, লিমিটেশনসের জায়গা থাকে, তো সেই জায়গা থেকে আমি কেন শুরু করব না, যেহেতু এখন সোশ্যাল মিডিয়াটা আছে। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ যেটা হয় যে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে অনেকেই চিন্তা করে যে ইটস ভেরি রিস্কি, যে টেকনিক্যাল বিষয়টা মানুষকে জানানোটা আসলে কতটুকু মানে জনপ্রিয়তা পাবে। বাট ফর্চুনেটলি আমার কাছে মনে হয় যে এখানে অনেকে এসেছেন, তারা হয়তো বা রেগুলারলি ফলো করেন এবং এই সংখ্যাটা উত্তর বাড়ছে, উইচ ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। আমার কাছে একটা বিষয় মনে আছে, রাফসান ইউ ক্যান অলসো রিলেট, আমি একটা কন্টেন্ট করেছিলাম, সেই কন্টেন্টটা একটা রিক্সা চালক ছেলে, যে ছেলেটা রিক্সা চালায় আবার একটা ক্রিকেট গ্রাউন্ড গিয়ে প্র্যাকটিস করে। তো ওর লাইফ স্টোরি নিয়ে এবং ওর বোলিং অ্যানালাইসিস নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম। এই কন্টেন্টটা পরবর্তী সময় একটা অ্যাওয়ার্ডও পায় এবং ইউ আর হোস্টিং And I দ্যাট শো। was মানে fortunate to declare that award on stage. এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ আফটার দ্যাট কন্টেন্ট ওই ছেলেটার জীবনটা বদলে গেছে। ওই ছেলেটা এরপর ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলেছে। ছেলেটা হয়তো বা রিক্সা চালাতো, বাট এখন আলটিমেটলি অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার তার ক্যারিয়ারটা পারস্যু করতে that's পেরেছে so এবং good সে to know, man, the আলটিমেটলি impact বেশ of ভালো আছে। content. সো আমার কাছে মনে হয় যে দিজ আর দ্য ইম্প্যাক্টস হোয়াট সোশ্যাল মিডিয়া ক্যান ক্রিয়েট, যেটা হয়তো বা একটা সময় একটু সফিস্টিকেটেড অডিয়েন্স যারা রিফাত বা আমরাও তো টেলিভিশনটাই বিলং করি মূলত, একটা উন্নাসিক ব্যাপার থাকে যে আসলে সোশ্যাল মিডিয়ার কতটুকু ইম্প্যাক্ট আছে বা নেগেটিভ ইম্প্যাক্টটা নিয়ে সবাই কথা বলে বেশি। বাট এই যে ছোট ছোট গল্পগুলো, সিলেটে আমি যখন লাস্ট গেলাম, 3 বছরের একটা বাচ্চা, 4 বছরের একটা বাচ্চা, ওর বাবা আসলো, ওর বাবা এসে বললো যে ভাইয়া ও ক্রিকেট খেলাটা জেনেছে আপনার ভিডিওর মাধ্যমে, যে দের ইজ এ গেম কল ক্রিকেট, এবং ক্রিকেটটা ওকে আকৃষ্ট করেছে আপনার ভিডিও। এরপর আমাকে দেখাচ্ছে আপনি ঘরের ভিতর বেশ কিছু ড্রিল দেখিয়েছেন, ও ঘরের ভিতর ড্রিল করে। সো দিজ আর দ্য থিংস আমার কাছে মনে হয় যে জীবনে অনেক মানুষ তো চিন্তা করে যে আমি কি পেলাম না, হয়তো বা লাইফে অনেক কিছুই পাইনি, কিন্তু এগুলো দেখলে ভালো লাগে, এগুলো দেখলে মনে হয় যে না ঠিক আছে, জীবনটা পূর্ণতা পেয়েছে বা পাচ্ছে। এবং শুধু সামি ভাই না, আমাদের সবার আসলে ভালো লাগে বিকজ একজন ইঞ্জিনিয়ার যখন আসলে তার পুরো ক্যারিয়ার প্যাথটাকে চেঞ্জ করে নিজের প্যাশনকে ফলো করে এইরকম একটা জার্নি নিজের জন্য ক্রিয়েট করে, এবং সেই জার্নি থেকে আসলে এখন আমার কাছে মনে হয় যে উই ক্যান প্রাউডলি সে যে ন্যাশনাল লেভেলে ইম্প্যাক্ট রাখতে পারাটা জাস্ট বাই ফলোইং ইউর হার্ট, জাস্ট বাই ফলোইং ইউর প্যাশন। আই থিঙ্ক ইউর স্টোরি ইজ a story to be inspired by for everyone around the country. So Thank you. much deserved respect for that. Thank you. And আমরা যদি তার পাশের মানুষের কাছে যাই, যে আসলে আমাদের মাঝখানে যে ওস্তাদ বসে আছে, সো ওস্তাদকে আমরা এর আগেও ওয়াটার শোতে হোস্ট করছি, তখন ওস্তাদের একটা ফেস ছিল, বাট ওস্তাদ আসলে একটা অদম্য গতিতে মানে আগাতেই থাকলো, তার জীবনে অনেক কিছু হওয়া শুরু করলো, এবং তারপর আমরা যদি অন স্ক্রিন নিয়ে আসি যে সে অ্যাজ এ ক্রিয়েটার এমন ম্যাচ আসলে নিজে এক্সপিরিয়েন্স করলো, নিজের চোখে দেখলো এবং আমাদেরকেও দেখার সুযোগ করে দিল। আমার কাছে মনে হয় যে একটা ক্রিয়েটার হিসেবে অনেক অ্যাম্বিশন না থাকলে, অনেক জেদি না হলে, অনেক গোয়ার না হলে এই লেভেলে আসলে পৌঁছানো পসিবল না, পার্টিকুলারলি ওয়েন ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ একটা প্রপার ইকোসিস্টেম, পার্টিকুলারলি ওয়েন ইউ ডোন্ট হ্যাভ লেটস সে স্পন্সর্স বা ব্র্যান্ডস ব্যাকিং ইউ আপ। আমার মাঝে মধ্যে এরকম দের আর মোমেন্টস দ্যাট আই রিমেম্বার যেখানে ওর সাথে আমার কথা হচ্ছে যে ভাই এখানে যাবো,
বা ওয়ার্ল্ড কাপ দেখতে যাব বা রিয়াল মাদ্রিদে খেলা দেখতে যাব, কিন্তু ভিসা পাচ্ছি না, দোয়া করেন যাতে ভিসাটা পাই। এবং আমার কাছে মনে হয় যে নিয়ন যখন আসলে এরকম একটা মাঠে গিয়ে খেলাটা দেখে, সেই খেলাটা ও একা দেখে না, ওর চোখে আসলে পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে, মনে হয় যেন আমরাও ওই স্টেডিয়ামটাতে আছি। সো থ্যাঙ্কস ফর দ্যাট নিয়ন, আই মিন ইউ ডিজার্ভ আ লট অফ অ্যাপ্রিসিয়েশন ফর দিস। আই এম শিওর অল দিস এক্সপিরিয়েন্সেস ওয়ার রিয়েলি স্পেশাল। প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, যেমন আসলে রোনালদোকে খুব কাছাকাছি দেখা অথবা রিয়াল মাদ্রিদের খেলা দেখা, বাট ইফ ইউ হ্যাড টু রিকল একটা পার্টিকুলার মোমেন্ট অফ ট্রাভেলিং অ্যাব্রড, বিদেশে যাওয়া খেলা দেখতে এবং স্টেডিয়াম থেকে কোনো একটা খেলা দেখা, সবচেয়ে স্পেশাল কোনটা হবে? সবচেয়ে স্পেশাল আমার কাছে মনে হয় যে রোনালদোর এই মোমেন্টটার কথা বলবো আমি। এটার কারণ হচ্ছে যে আমরা ফার্স্টে সৌদি আরবে যাওয়ার আমি প্ল্যান করি, এবং তখন আমার সাথে যে যাওয়ার কথা ফাহিম হচ্ছে ভিসা পায় নাই। সো এই জন্যে আমরা মনে হয় 17-18 তারিখের দিকে একটা ম্যাচ দেখার কথা ছিল, বাট ওইটা আমরা ক্যান্সেল করি কারণ ফাহিম ভিসা পায় নাই। অ্যান্ড ফাহিমকে যার থ্রুতে আমরা অ্যাপ্লাই করবো, সে ওয়ার্ন করতেছিল যে আরেকবার আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বাট পরপর 2বার রিজেক্টেড হইলে একটু প্রেশার হয়ে যায়, পরে হয়তো ওরা ব্ল্যাক লিস্ট করে দিতে পারে, অথবা 3 থেকে 4 মাস ওকে ভিসা দিব না, এরকম কিছু হতে পারে। বাট ফাহিম বলতেছে না ভাই, আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করছে, ও হচ্ছে মনে হয় 23 তারিখে ভিসা পাইছে এরকম। অ্যান্ড 26 বা 27 তারিখে এই ম্যাচটা ছিল। তখন আমরা ডিসাইড করি যে ওকে ঠিক আছে, এই ম্যাচটা আমরা কভার করব। তো আমরা সব কিছু প্লেনের টিকিট সব কিছু কাটছি। যখন আমি এই প্লেন টিকিট অ্যান্ড অল এই সব কিছু কাটতেছি, তখন হঠাৎ করে আমার মাথায় আসছে একদমই র্যান্ডমলি যে সৌদি প্রো লিগের সাথে টিকটকের একটা পার্টনারশিপ আছে। সো আমি কেননা ওদেরকে রিচ আউট করি যে ওকে ঠিক আছে, ওরা কি কিছু করবে নাকি। সো আমরা মনে হয় 26 তারিখের দিকে পৌঁছাইছি, আমরা ফার্স্টে জেদ্দাতে পৌঁছাইছি, তারপর আমরা রিয়াদে যখন পৌঁছাইছি প্লেন দিয়ে, তখন আমি ল্যান্ড করার পরে জানতে পারছি যে আমরা এইরকম পিচ সাইড অ্যাক্সেস পাবো। অ্যান্ড তখন আমি বিশ্বাস করতেছিলাম না, আমি ফাইমের বলতেছিলাম যে সমস্যা নেই, আমার কাছে 2টা এক্সট্রা টিকিট কাটা আছে, যদি এমন হয় যে পরে এমন হয় যে মিথ্যা বলছে, তাহলে আমরা নর্মাল টিকিটসে খেলা দেখে চলে আসবো। সো আমরা পিচ সাইড অ্যাক্সেসে যখন ঢুকছি ভিতরে, তখনও বিশ্বাস হইতেছে না। যখন হচ্ছে আমরা রোনালদো ওয়ার্ম আপ করতে নামছে, আমি দেখতেছি রোনালদো সামনে দিয়ে আসতেছে অ্যান্ড ওয়ার্ম আপ করা স্টার্ট করছে, তখনও বিশ্বাস হইতেছে না। খুবই মজার জিনিস যে আমরা এক সাইডে দাঁড়ায় আছি, রোনালদো আরেক সাইডে যে ওয়ার্ম আপ করতেছে। তো ওই জায়গায় সৌদি আরব, কাতার, এরকম আরও অনেক দেশের ক্রিয়েটাররা ছিল, ইউএইর ক্রিয়েটাররা ছিল। সো আমি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার তো এমনিতেই সবসময় ভয় লাগে যে মনে হয় এই জায়গায় গেলে কেউ বকা দিবে আমাকে, বা হয়তো আমার এই অ্যাক্সেস নাই। সো আমার পাশে একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল আব্দুল্লাহ নাম, অনেকেই হয়তো আপনারা দেখছেন ওই যে ওয়্যার ইজ মেসি একটা মিম বাহির হয়েছিল ওর। সো আব্দুল্লাহকে আমি জিজ্ঞেস করছি যে আমরা কি ওই সাইডে যাইতে পারবো, ক্যান উই গো দেয়ার। আব্দুল্লাহ আমার দিকে তাকায় বলছে যে ব্রো, উই আর কন্টেন্ট ক্রিয়েটার্স, উই ক্যান ডু এনিথিং। এইটা বলে জাস্ট ওই পাশে চলে গেছে। অ্যান্ড তখন আমি বুঝতে পারছি যে আমি যে জিনিসটা করি, আই মেক ভিডিওস, আমি কন্টেন্ট ক্রিয়েটার, ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা দাম আছে। অ্যান্ড তখন জাস্ট 4 থেকে মনে হয় 5 হাত দূরে রোনালদো ট্রেন করতেছে অ্যান্ড অল। অ্যান্ড রোনালদো ওয়ার্ম আপে অনেক সিরিয়াস, এই জন্য সে অন্য কোনো দিকে সাধারণত তাকায় না, নাহলে হয়তো আমরা একটু ছবি তোলারও হয়তো সুযোগ পাইতাম। সো দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট, এটাই আর কি। এইখানে যে 4 জন মানুষ বসা, প্রত্যেকের জার্নি অনেক ইন্সপায়ারিং এবং প্রত্যেকটা স্টেপ ইজ লাইক আ মুভি ইটসেলফ। সো উই উইল কন্টিনিউ দ্যাট টাইম ট্রাভেল, উইল কন্টিনিউ নোয়িং মোর অ্যাবাউট দ্য জার্নি। বাট রাইট নাও আমরা 4 জনের মধ্যে আবারও একটু কম্পিটিশন করব, বিকজ কম্পিটিশন না করলে আসলে কিভাবে ওয়ারসও হবে। সো উই গোনা প্লে গেস দ্য স্টারের একটা স্পেশাল ভার্সন, গেস দ্য স্পোর্টসম্যান উইথ দিস 4 পিপল। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্যাট। ওকে, এটার জন্য আমরা 2টা টিমে 4 জনকে ডিভাইড করব। সো এই পাশে 2 জন একটা টিম, ওই পাশে 2 জন আরেকটা টিম। ও আমি আর নাভিল ভাই, দেখা যাক যে ক্রিকেট এবং ফুটবল একসাথে টিম হইতে পারে কিনা। এবং কিন্তু এলাকার টিম হয়ে গেছে। এলাকার টিম হয়ে গেছে। এলাকার team। হ্যাঁ। মারামারিও লাগতে পারে। আজিমপুর boys। তাই না? আজিমপুর boys। আজিমপুর বয়েস। আরে বাপ, এই পাশে তাহলে কি বয়েস? এটা ভাই ব্রাদার। এই ভাই পাশে brother। এই পাশে জাস্ট বয়েস। Yes, আর ওই পাশে boys। আজিমপুর বয়েস। আজিমপুর boys, yes। রুলটা খুবই সিম্পল। পিছনে আমাদের কোনো না কোনো একজন মানুষের ছবি আসবে যে কোনো না কোনোভাবে স্পোর্টসের সাথে রিলেটেড। তারপর অডিয়েন্স ক্লু দিবে। ক্লু শুনে যে টিম আগে গেস করতে পারবে তারা পাবে 1 পয়েন্ট, এবং একটা গুগলি রাউন্ড থাকবে যেখানে অডিয়েন্স মুখে ক্লু দিতে পারবে না, সেই রাউন্ডে থাকবে 2 পয়েন্ট। সো উই গোনা স্টার্ট গেস দ্য স্পোর্টসম্যান উইথ দিস 2 অ্যামেজিং টিমস। 3, 2, 1, ফার্স্ট পিকচার অন স্ক্রিন। কি রে খুশি। বাপরে বাপ, বিশাল। ওকে একদম পিছনে ভাইয়া, হ্যাঁ, যে 2 হাত তুলে অনেকক্ষণ লাফাচ্ছে। ভাই দাঁড়াও। আচ্ছা, পিছনে যে ব্যক্তিটা আছে তাকে তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায়, এটা সবাই দোয়া করতো। লামিন ইয়ামাল। এটা মানে প্রেম সংক্রান্ত ব্যাপার, তো স্বাভাবিকভাবে আমার পারার কথা না। আমারও না।
মানে we are too busy with cricket and football. যা কোনো কিছুতে তো আপনারা এগ্রি করলেন হ্যাঁ এই শাবাশ শাবাশ রাউন্ড অফ অ্যাপ্লজ 1 পয়েন্ট টু টিম টিম বয়েজ দুইজন একসাথে আরে বাপ রে বাপ ওকে সেকেন্ড পিকচার অন স্ক্রিন ওকে দুই হাত হাত তুলো দুই হাত তুললে যে প্রতিবার পিক করা হয় এমন আচ্ছা মাঝখানে চশমা পরা ভাইয়া পিছনে যিনি আছেন তিনি একজন নারী ক্রিকেটার আরে কঠিন নারী আমরা যার পারবো না সাথে মনে হয়। পারবো না মনে হয় আমরা পারলাম না তুমি ক্রিয়েটিভ হও তুমি যে ডিরেকশনে যাচ্ছিলা এটা খুব একটা সুবিধার ডিরেকশন না হ্যাঁ বলো কোন দেশি? বাংলাদেশি আচ্ছা তুমি ভাইয়া বাংলাদেশি আরেকটা একজন নারী পেস বোলার জানাডা। হয় নাই আচ্ছা বস মারুফা। যিনি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ক্রিকেট আরে হাই রে সামি ভাই সামি ভাই কি রে ভাই? না আমার সবচেয়ে যেটা ভালো লাগছে এটা পারার পরে নিয়ন সাথে সাথে হারসি তো এখন ওই কষ্টটা আছে এটা কি ছিল ক্রিকেটারটা নাবিল ভাই বাইরে গেল এই জন্য তাই না? এই- ক্রিকেট ফুটবল দুইজন আরো কয়টা বাকি আছে? বয়েজ হ্যাঁ কয়টা বাকি আরো আছে? তিনটা বাকি আছে তিনটা। কি এখনো- আপনারা কি এখন থেকে খেলা শুরু করবেন হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, আছে। হ্যাঁ। আগে আমাদের Okay, সুযোগ okay, দিচ্ছে। এখন শুরু করলো না ওরা আসলে সেকেন্ড হাফে খেলে হ্যাঁ 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 এরকম টিম আর কি আচ্ছা ঠিক আছে 2-0 টু বয়েজ লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন ওকে হাত তুলো কে বলবা ওকে এই যে ভাইয়া পিছনে যিনি আছে উনি হচ্ছে অ্যাবসলিউট লেজেন্ড এবং উনার যে ন্যাশনালিটি সেই দেশের সাপোর্টার বাংলাদেশে খুব বেশি নাই সে যে ন্যাশনালিটি রোনাল্ডো? না No, no, পর্তুগাল no, no. অনেক পর্তুগালের সাপোর্টার নাই এবং সে এখন রিটায়ার্ড ফুটবলার নাকি হ্যাঁ ফুটবলার সে এখন সে যে ন্যাশনালিটি তার বেশি একটা সাপোর্টার বাংলাদেশে নাই এবং সে এখন রিটায়ার্ড জলাতান ইব্রাহিমোভিচ আমার বন্ধু বলতেন তাইলেই তো হইতো কেমন না, খেলা তো শেষ। মানে না 3-0 না দুই পয়েন্ট বল, বল, না বল, না বল, খেলা বল, শেষ বল, খেলা Draw না, করার দুইটাতে সুযোগ প্রায় আছে। ড্র করার Draw করার সুযোগ সুযোগ আছে আছে। এই থ্যাংক ইউ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হিম Good. ভাই আপনাদের এই অবস্থা কেন মানে না, আপনাদের হচ্ছে না। মানে কিছুটা কি চাপে একটু জ্বলে উঠো এটা কি ভাই জ্বালাম ওই। হইতেছে না ভাই। এটা কি আপনার টিমমেটের কারণে নাকি মানে না 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 এমনি আমার ভিতরে ভিতরে ভালো সব ভিতরে ভিতরে ভালো। বাইরে রাখে আমরা। কেউই পারতেছেন না দুজনের একজনও বুঝলাম না ফুটবল হ্যাঁ বেশি হাম্বল না 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 নাবিল ভাই না, না, নাবিল ওই ভাই তো দুইটা পারছে মারুফার ক্লুটা মারুফাটা ভাই crazy। ছেড়ে দিছি আর কি। এটা টিম গেম ভাই team এগুলা বলে অনেকে সবাই বুঝে যে কে ছাড়ছে কে ছাড়ে না Even যারা বেশি কথা বলে তারা খেলায় হ্যাঁ, পারে আসলে, না আসলে, বুঝছেন? এটাই এই হচ্ছে main দেখতেছি। কাহিনী। না But- নিয়ন তো আমি আমার অনেক ছোট ভাই। বাড়াবাড়ি করে ফেলতেছি মনে হয় না 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 বাট এখনো পর্যন্ত ড্র করার সুযোগ আছে বিকজ গুগলিতে 2 পয়েন্ট থাকবে Okay. সো লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন হাতুলো আচ্ছা সামনে এই যে টাইগার জার্সিতে ভাইয়া পিছনে যিনি ব্যক্তি আছেন আপনারা তো সবাই অন্যান্য কমেন্ট্রি লেভেলে অন্য একটা দিগন্তে নিয়ে গিয়েছেন এই ভদ্রলোক আতার আলী খান পিটার ড্রুরি। হয় নাই। এই ভদ্রলোক বাংলাদেশি একজন ধারাভাষ্যকার জাফরুল্লাহ চৌধুরী এই! আমি না আমি ভাই আস্তে আমি হলে উঠে চলে যেতাম আমি আর থাকতাম আস্তে না আস্তে আস্তে আমি তো এই- clue-ই এটা- শুনছি। এটা- বাংলাদেশ পর্যন্ত যাইতে হবে তো আগে। যাইতে- যাওয়ার আগে শুরু করে দিচ্ছে। জাফরুল্লাহ চৌধুরী বলার জন্য জাফরুল্লাহ 0.5 শরাফত। কাটা যাবে না, তো আপনি জাফরুল্লাহ 0.5 চৌধুরী পাবেন হ্যাঁ আপনি মানে চৌধুরী জাফরুল্লাহ শরাফ এক্স্যাক্টলি সো ওটা তো আপনি ঠিক বলছেন কথা বলতে হ্যাঁ পারেন সো না, এই জন্য এটা তো 0.5 এটা কি পুরো আচ্ছা ভাই এক আমি তো জীবন। আর clue-ই ড্র বুঝি করার নাই। সুযোগ ঠিক পেয়েছি। আছে, ওকে, সব ওকে, কিছু ওকে। শোনা নাই। যাচ্ছে না আসলে ঠিক মানে মতো, ওইখান শোনা থেকে যাচ্ছে অনেক না ভাই। দ্রুত। শোনা যাচ্ছে না। না ওই জায়গায় ওই জায়গায় ব্যাপার আছে যে ব্যাটসম্যানদের অনেক সময় যে সাইড স্ক্রিনের প্রবলেম তৈরি হয় হ্যাঁ। মানে আজকে রিফাতেরও সাইড স্ক্রিনের প্রবলেম তৈরি হচ্ছে Technical- আমারও হচ্ছে technical সমস্যা আর কি। টেকনিক্যাল সমস্যা ওনার না হয় সাইড স্ক্রিন আপনার কি হলো ভাই না আমিও তো প্রমিনেন্ট ব্যাটসম্যানদের সাইড স্ক্রিনের প্রবলেম হয় ও প্রবলেম এটা পিচিং আউটসাইড লেগ ওকে শেষ রাউন্ড এটাতে আপনাদের সম্মানজনক একটা হারের জন্য এটা একটা হলো সুযোগ 2 point, থাকবে। right? 2 আচ্ছা, point। এটা অ্যাশেজের মতো যেটা হয় না ছেড়ে দিলাম আমরা। হ্যাঁ, আমরা হ্যাঁ। গেছি হ্যাঁ, অস্ট্রেলিয়ায় খেলতে, ভাই আমরা ইংল্যান্ড। মানে বুঝতে পারো? এইটা আজকের পরে আপনাকে বুঝতে ছেড়ে পারবে। দেওয়া একটা ঠিক আছে। ব্র্যান্ডিং এ সবাই চিনবে হ্যাঁ। ওকে 3 2 1 লাস্ট রাউন্ড এন্ড দিস ইজ দ্য গুগলি রাউন্ড ওকে সবাই চুপ ওকে আমরা যাব হচ্ছে এই যে মাঝখানে পাঞ্জাবিতে ভাইয়ার কাছে ভাইয়া দাঁড়ান কোনো কথা বলা যাবে না জাস্ট অঙ্গভঙ্গির মাধ্যমে ক্লুটা দিতে হবে
না না এ কি মাইক নাই মাইক নাই, শুধু কথা বলা যাবে না, অ্যাক্টিং। এইটা কি? এটা সব প্লেয়াররাই করে। হামজা চৌধুরী জিতেন নাই, জিতেন ওই নাই। যাই হোক মানে একটা লেভেলে পয়েন্টে জেতা, এটাই হোয়াইট ওয়াশ হয়নি, এটাই তো না না এটাই এই- আসল রাউন্ড ছিল, এটা জিতা মানে Perfect. পুরোটা জিতা, এরকম না, না। একটা ব্যাপার। এইটারে কি বলে জানেন? কি বলে? এইটারে বলে অ্যান্টিসিপেশন। কেন হবেই, অ্যান্টিসিপেশন? তাই না? এটা অ্যান্টিসিপেশন কেন? চিয়ারটা সবচেয়ে বেশি যেটা শুনলাম না, আমি ওকে আস্তে আস্তে বলতেছিলাম যে হামজা চৌধুরী হবে মনে হয়, চিয়ারটা শুনে হ্যাঁ। রিফাত আবার আমাকে বলে দেন, বলে দেন। বাট আমরা যেটা বুঝলাম যে অ্যান্টিসিপেশন দিয়ে আসলে ম্যাচ জিতা যায় না, তাই না? বিকজ না, আমাদের তো কেমিস্ট্রিটা মানে বিল্ড আপ করতে সময় লাগবে, সো হ্যাঁ। অ্যাট লিস্ট আমরা একটা স্টেজ পর্যন্ত কেমিস্ট্রিটা বিল্ড আপ করছি, তারপরে then হ্যাঁ। তারপর আমাদের কেমিস্ট্রিটা আর এটা এটা কিন্তু target- একটা জিনিস কিন্তু ভালো হয়েছে যে ক্রিকেট ফুটবল অনেক সময় দেখা যায় না যে হ্যাঁ। আমরা এখনো শিখছি, হ্যাঁ, হ্যাঁ। শিখতেছি, হ্যাঁ, শিখবই, সারা হ্যাঁ, জীবনে হ্যাঁ, শিখেই হ্যাঁ, যাবো। হ্যাঁ, আমাদের টার্গেট নেক্সট ওয়াটার শো, ঠিক আছে, নট দিস। আমাদের টার্গেট নেক্সট ওয়াটার আল্লাহ রে আল্লাহ। বাট লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের আজকের গেস দ্য স্পোর্টসম্যান রাউন্ডে দ্য উইনার ইজ নাবিল এন্ড নিয়ন। ইজি ইজি ইজি। এটা কি ডাবল এন না, একটা এন এন একটা টিম হ্যাঁ, হয়ে গেল, N, yes, এন yes. বয়েজ এরকম একটা ব্যাপার না? তবে এই খেলা যদি অকশনের সিস্টেম থাকে, আমার কাছে মনে হয় যে নেক্সটে ওই অকশনের সবচেয়ে বেশি বিডিং হবে নিয়নকে নিয়ে, নিয়নের একদম। না, নিয়নের কিন্তু মানে উনি যেই দুইটা গেস করছে, দুইটা ভাই, কিন্তু ক্রেজি গেস। মারুফাটটা পারা, এটা একটা মারুফাটটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ। আমরা দেখছে কোন একটা চশমায় দেখা যায়। ভাই বাংলাদেশের ওমেন্স ক্রিকেটে সরি ফুটবলার বলতেছি, পেস বোলার হ্যাঁ। জাহানারা মারুফ, এই দুইটা নামই আসলে মানুষের কাছে না, আসলে এবং মারুফা মানে ক্লুটা বা রাউন্ডটা রাখার একটা মানে বিগ রিজন ইজ আই থিঙ্ক রিসেন্ট টাইমসে মারুফা যেই রকম বোলিং করা শুরু করছে, উই জাস্ট ওয়ান্টেড টু টেক আ মোমেন্ট টু অ্যাপ্রিশিয়েট ইউ ফর দ্যাট। right, সো আই মিন 100%. রাউন্ড অফ অ্যাপ্লজ, আই মিন ব্রিলিয়ান্ট। এইরকম ইন সুইঙ্গিং ডেলিভারিজ দেখেই শান্তি লাগছে যে বিদেশি ব্যাটসম্যানরা আসলে মানে হা করে তাকায় আছে যে কি রে ভাই এটা কি হচ্ছে, and এরকম সাইট আসলে সামথিং দ্যাট উই ওয়ান্ট টু সি ওয়ে মোর। And obviously, we love all the sportsmen. We love both teams, all our athletes who play for our team. But Hamza Chaudhary, I mean, you are something else. So please keep doing your magic for years to come. যাতে আমরা আসলে আরো অনেকবার এরকম মোমেন্টস পাই। But আমরা এখন আরেকটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো ক্লু দিয়েছে আজকে, সো তাকে আমরা একটা অ্যাওয়ার্ড দিব। সো কার ক্লুটা সবচেয়ে মনে হয়েছে যে ক্রিয়েটিভ ছিল, একটা এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড দিব তাকে। আমার কাছে লামিন ইয়ামালের লামিন ইয়ামাল লামিন প্রথমটা। ভাইয়া দাঁড়া যান, আপনার নামটা হচ্ছে গিয়ে সাজিদ ভাই, আপনি পাচ্ছেন স্কিডোর পক্ষ থেকে এক্সট্রা স্পেশাল ক্লু অ্যাওয়ার্ড। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সাজিদ ভাই খুব করে চায় যে লামিন ইয়ামাল আসলে খেলায় মনোযোগী থাকুক, আর মনোযোগটা আসলে খেলার মধ্যে থাকুক, এবং আমার মনে হয় অনেকে এটা চায়। থ্যাংক ইউ সাজিদ ভাই, and once again congratulations, এবং congratulations to the winning team. Round of applause for you guys once again. So আমরা অনেকক্ষণ ধরে আসলে চারজনের কাজ নিয়ে কথা বলছিলাম, আমরা আসলে অনেক গেম টেমও খেলেছি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দিস থিং কল কমেন্ট্রি, যেটা আসলে খেলার সময় থাকাটা মাস্ট। আমার কাছে মনে হয় কমেন্ট্রি ব্যাপারটা এমন একটা ব্যাপার, এটার কারণে খেলা দেখার এক্সপিরিয়েন্সটা বেটারও হইতে পারে, আবার এটার কারণে খেলা দেখার এক্সপিরিয়েন্সটা নষ্টও হয়ে যেতে পারে। পার্টিকুলারলি যদি কমেন্টেটর একই কথা বারবার বলতে থাকে, আমার কাছে মনে হয় যে কি দরকার, মানে এ থেকে আমি জাস্ট মানে ব্যাটার বলের আওয়াজ শুনি বা ফুটবলে কি করার আওয়াজ শুনি, কিন্তু এই কমেন্ট্রি জায়গাটা আমরা আজকে যে চারজনকে পাইছি কোনো না কোনোভাবে তারা চারজনই কিন্তু কমেন্টেটার্স, তাই না? এবং আমার কাছে মনে হয় যে তাদের কমেন্ট্রিটা, যেমন যদি নিয়নের কথা বলি, নিয়নকে আমরা প্রথম যখন সোশ্যাল মিডিয়াতে দেখি, একটা ছেলে হঠাৎ করে ম্যাচের পরে প্রতিদিন এসে একটা মানে চিল্লায়। খেপে যাইতেছে এবং চিল্লাচিল্লি করতেছে যে ওস্তাদ মাথা গরম হয়ে গেছে, এটা কি হইলো কেমন হইলো, তাই না? এরকম একটা জায়গা। এবং সবাই খেলার পরে ফার্স্ট একটা আচ্ছা দেখি তো গিয়ে কি বলছে ওই ম্যাচটা নিয়ে, এরকম একটা ব্যাপার। এবং সবাই গিয়ে আসলে আস্তে আস্তে এই যে ওস্তাদের যে সাম্রাজ্য এটা শুরু হলো। আমরা যদি সামি ভাইয়ের ক্ষেত্রে আসি, যে সামি ভাই অ্যানালিসিস তো অবভিয়াসলি is a huge part of his work, and he started creating content that is also a huge part of his work. But একটা কমেন্টেটরকে আমরা পাইলাম যে আসলে খুবই ডেটা ড্রিভেন কথাবার্তা বলতেছে এবং ক্রিকেটের কমেন্ট্রিটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাচ্ছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে এই ডুও, মানে আমরা অন স্ক্রিন অনেক রকমের ডুও দেখি, অনেক কাপল দেখি, যেমন তাই না যে আফরান নিশো আর মেজাবিনকে দেখতে একসাথে ভালো লাগে, তেমনি রিফাত আর নাবিলকে আমাদের একসাথে দেখতে খুবই ভালো লাগে। মানে কমেন্ট্রিতে আমাদের ডুয়োর জন্য একটা জয় দাঁড়িয়ে দিই আমরা, মানে সো আমরা এখন একটু এই কমেন্ট্রি নিয়ে জানতে চাই। সো প্রথমত আমরা যদি আসলে রিফাত অ্যান্ড নাভিল এই পেয়ারকে নিয়ে বা এই ডুয়োকে নিয়ে কথা বলি, তো দুজনের জার্নিটাই কিন্তু এমন ছিল যে আসলে শুরুতে তারা কমেন্ট্রেটর হিসেবে শুরু করতেই পারে নাই,
তাদের দুজনেরই আসলে কার্ভটা ছিল খুবই ডিফারেন্ট। একজনের শুরু প্যাভিলিয়ন থেকে, আরেকজনের শুরু আসলে যমুনা দেবী থেকে, যেখানে আসলে হয়তো বা কমেন্ট্রিটা ওয়াজ নট ইন দেয়ার জোন, বাট ওখান থেকে আসলে ইউ গাইস স্টার্টেড গ্র্যাবিং দিস স্পেস লাইক ইটস yours, you own this. So ফার্স্টে নাবিল ভাইয়ের কাছে জানতে চাবো যে আসলে why did you think বা when did you first think যে আমি কমেন্ট্রি নিয়ে লেগে থাকতে চাই বা এটা শুড বি মাই ওয়ান থিং? আচ্ছা, এর আগে আমরা কখনোই কোনো ম্যাচে কমেন্ট্রিও করিনি, আমি এবং রিফাত দুইজনেই। তো এইটা হয়েছিল আপনার যখন আমরা টি স্পোর্টসে আসি। টি স্পোর্টসে আসার পর হঠাৎ করেই আমাদের বস যারা ছিলেন ওরা বলতেছেন যে ফাইন, তোরাও কমেন্ট্রি কর, কারণ তোরা তো হচ্ছে প্র্যাকটিস কভার করিস, তোদের সাথে প্লেয়ারদের সম্পর্ক ভালো, বা বাইরের লিগগুলোর খেলা দেখিস, তো ওয়াই নট যে প্রথমে হচ্ছে যে মেইন লিডে না থাকলেও কালার হিসেবে মাঝে মাঝে কোনো একটা ইনপুট দিলি, কোনো কিছু করলি। তো এরপর না দেখলাম হচ্ছে ওই জিনিসটা আমরা আসলে এনজয় করতেছি। এনজয় করতে করতেই এখন আসলে বাংলাদেশ, ওই দিন আপনার বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে আমার 102 ডিগ্রি জ্বর ছিল, তাও আপনার হচ্ছে আমি মনে হয় 7টা না 8টা আপনার নাপা খেয়েছি এর আগের দিন থেকে ওই ম্যাচ পর্যন্ত। বিকজ এখন আপনি মানে কোনোভাবেই আপনি হসপিটালে রেখে আমাকে আটকে রাখতে পারবেন না। বাংলাদেশের ম্যাচ হবে, ওই ম্যাচে আমি কমেন্ট্রি করবো না, মানে এইটা ধরেন এখন রক্তে মিশে গেছে এই জিনিসটা। বাংলাদেশের ম্যাচ মানে এইটা ধরেন প্রফেশন থেকে প্যাশন হয়ে গেছে। ওই প্রফেশনের দিক থেকে এটা আমরা ভাবি না, প্রফেশনালি আমরা নিজেদেরকে কমেন্টেটরও বলি না, ওই প্যাশনেট কমেন্টেটর যদি বলেন নিজেকে হচ্ছে আমরা ওই প্যাশনেট কমেন্টেটর বলবো। দ্যাটস ইট। Brilliant. এইটার পেছনে আসলে মানে টি স্পোর্টসের একটা হিউজ ক্রেডিট আছে। টি স্পোর্টস যখন আমরা শুরু করেছি, টি স্পোর্টসের একদম শুরুর দিকে, আমরাও লাকি যে একদম শুরু থেকে থাকতে পেরেছিলাম। ওই সময়ে যে অপরচুনিটিটা এসেছিল আমরা ওটা গ্র্যাব করেছি, ওটা যে কেউই হয়তো গ্র্যাব করতে পারতেন। এবং একটা স্পোর্টস চ্যানেল হিসেবে এই ধরনের এক্সপেরিমেন্ট করার সাহস খুব বেশি জায়গায় আমার ধারণা দেখাবে না, যেটা টি স্পোর্টস ম্যানেজমেন্ট দেখিয়েছে। ওখানে একটা হিউজ ক্রেডিট যে ঠিক আছে ওরা করছে। ব্যাপারটা শুরুর দিকে এরকমও ছিল যে আমরা যখন শুরু করেছি, অনেকে থাকে না যে বাইরে থেকে অনেক সাউন্ড আসে, অনেক নয়েজ আসে, যে ওয়াই এরা বা এরকম কিছু, তখন টি স্পোর্টস ওগুলোকে খুব বেশি গ্রাহ্য করে নাই। তারা বরং আমাদেরকে সবসময় ইন্সপায়ার করেছে। ওই ইন্সপিরেশনটা আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। শুধুমাত্র ওইটা না, ওটার বাইরে যখন আমরা বাংলাদেশের বাইরে যখন কমেন্ট্রি করতে যাই, ওইটার একটা আলাদা ফ্লেভার, ওইটার একটা আলাদা আমেজ থাকে। এই সব কিছু মিলিয়ে এখন কমেন্ট্রিটা আলহামদুলিল্লাহ কোনো একটা পর্যায়ে হয়তো গেছে, কিন্তু আমরা আসলে যে জায়গায় নিতে চাই বা যা করতে চাই সেখানে এখনো রিচ করেছি বলে আমার কাছে মনে হয় না। তো আমরা ওখান থেকে জানতে চাই যে আসলে কোথায় নিতে চান আপনারা কমেন্ট্রিকে, এন্ড হোয়াট ইজ দ্য ভিশন? ভিশনটা হচ্ছে এরকম যে কমেন্ট্রিতে আমার কাছে আমার যেটা চাহিদা বা আমি যেটা দেখতে চাই বাংলাদেশে, সেটা হচ্ছে আমি আর নাবিল ভাই আমরা যখন কমেন্ট্রি করছি আমরা খেলাটাকে বিবরণ করছি। এবং ফুটবল এত ফাস্ট যে আপনি ওই সময়ে যদি আপনি খেলার বিবরণী করতে থাকেন, তাহলে আপনি খেলায় কে যে অফ দ্য বলে কার কি মুভমেন্ট হয়েছে এটা আপনার পক্ষে দেখা খুবই কঠিন, আনলেস ইউ আর এ কোচ। এবং এই জিনিসগুলো সবসময় সাইডে একজন কোচ থাকেন, একজন অ্যানালিস্ট থাকেন, যিনি এই ব্যাপারগুলো ব্যাখ্যা করেন এবং তারা আসলে কমেন্টেটরদেরকে সাহায্য করেন। কমেন্টেটর হয়তো পুরো ব্যাপারটা বলছেন, কিন্তু ওখানে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স এত বেশি লেভেল আপ করতে পারে কমেন্ট্রিকে। এই জিনিসগুলো আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে করার চেষ্টা করি, যেমন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে হয়েছে। এটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি করতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম পিচ সাইডে আজকাল একটা কমেন্টেটর থাকে, পিচ সাইডের কাজটা হচ্ছে ও একেবারে পিচ সাইড থেকে স্টেডিয়ামের আমেজটা কি, ও ওখান থেকে গোলকিপারকে কি দেখতেছে, এই ব্যাপারগুলো অ্যাড করে। এই ভ্যারিয়েশনগুলো আমরা যখন অ্যাড করতে পারবো, তখন আমরা বলতে পারবো যে না, আমরা একটা সার্টেন স্টেজ রিচ করেছি যেখানে আমাদের ফুটবলটা আছে, সেখানে আমরা যেতে পেরেছি। That's so good to know the vision. আমি নাবিল ভাইকে জানতে চাবো যে আমাদেরকে এরকম একটা দুইটা মোমেন্টের কথা বলেন যেখানে কমেন্ট্রিতে আপনি যেটা বলতে চাইছেন ওটা বলতে পারেন নাই। বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। আমি বলি, হ্যাঁ বলেন। আপনারটাই বলি। হচ্ছে এই বাইসাইকেল কিকে গোল করলো যে হামজা চৌধুরী, হ্যাঁ, নাবিল ভাই এমনিতে তার এনার্জি লেভেল আলাদা থাকে গোলের যখন বিবরণী দিচ্ছে। আপনি দেখবেন ওই গোলের তার ধারা বিবরণী তার যে স্ট্যান্ডার্ড সে তার চেয়ে বিলো দিয়েছে। কেন? কারণ ওই মুহূর্ত বর্ণনা করা অসম্ভব। এইটার জন্য আমরা কোনো বাংলাদেশি রেডি না যে বাংলাদেশের একটা ফুটবলার সে ওভারহেড কিকে, বাইসাইকেল সিজার কিকে যাই বলেন না কেন এইটাতে গোল করবে, তাও আবার ইন্টারন্যাশনাল ম্যাচে। আমরা উই ওয়ারেন্ট রেডি ফর ইট। এবং নাবিল ভাই দেখবে যে তখন বলতেছে যে অসাধারণ, অবিশ্বাস্য, এবং হামজা চৌধুরীর এত ম্যাচে এতগুলো গোল হয়েছে। এরপরে নাবিল ভাই যখন ছেড়ে দিয়েছে তখন আমার কাজ হচ্ছে পরেরটা, আমি একটা পজ নিয়েছি, আমার পক্ষে বলা সম্ভব না, আমি জানি না আমি কি বলবো। এরপর আমি একটা মোটামুটি একটা ভালো পজ নিয়েছি, আমি সাধারণত এরকম পজ নেই না।
একটা পজ নিয়ে এরপরে শুরু করেছি টেইকা বাও, হামজা চৌধুরী বা এরকম কিছু। কিন্তু ওই মুহূর্তটা যদি আমার কাছে মাইক থাকতো, আমার পক্ষে ওইটা বিবরণ করা সম্ভব না। নাবিল ভাই সেই তুলনায় তার বেস্টটাই দিয়েছে, কিন্তু ওইটা আবার তার ওই মোমেন্টের তুলনায় সে ওই জায়গায়, কারণ আমরা রেডি না। এইটা এরকম কিছু আমি জানি না, কেউ কি এক্সপেক্ট করেছিলেন যে এইটা সম্ভব, একটা ওভারের ঠিকই এত তাড়াতাড়ি গোল? ওই মুহূর্তটা এটা শুধুমাত্র যে নাবিল ভাই বা আমাদের ক্ষেত্রে হয় তা না। আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর ওই ইউভেন্টাসের সঙ্গে তুরিনের ওই ওভারহেড কিকটা, ওইটার কমেন্টও দেখবেন খুব ম্যাড়। কারণ হচ্ছে কমেন্টেটার রেডি না যে তুরিনে গিয়ে এরকম একটা ওভারহেড কিকে রোনালদো গোল করবেন। আরও কিছু জায়গায় আপনি পাবেন যে মুহূর্তটা এত বড়, কিন্তু ওইটার কমেন্ট্রি খুবই ম্যাড় অ্যাজ ইন তারপরও ভালো ম্যাড় বলছি ওইটার ওই স্ট্যান্ডার্ডে পেজটা আর কি। যে একটু সাধারণ দিয়ে তিনি ছেড়ে দিচ্ছেন। এটার কারণ হচ্ছে ওই মুহূর্তটা, ওইগুলো আসলে একবার চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না, এবং ওই সময় বলা খুবই খুবই চ্যালেঞ্জিং। আমরা সবাই এগ্রি করবেন এই ব্যাপারে। আমি সামি ভাই কাছে যাবো যে বিং আ কমেন্ট্রেটর যে ফুটবলকে খুব একটা পছন্দ করে না। আচ্ছা, না সমস্যা নাই, না, করে, not like that. জোকিং। বাট আপনার চোখে আসলে এই দুজন কমেন্ট্রেটর হিসেবে কেমন? আমার কাছে মনে হয় যে আমি যেটা ইনিশিয়ালি বললাম যে একটা খেলার কমেন্ট্রি যেটা হয় এটা তো একটা আসলে গ্ল্যামারাস থিং, কিন্তু আমাদের দেশে এই গ্ল্যামারাস থিংটাকে আসলে খুব নন গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে আমাদের আগের জেনারেশনে। আমি আই নো নাবিল ফর লাস্ট 11 ইয়ার্স, এবং আমরা একই প্রতিষ্ঠানে কাজ করতাম। নাবিলকে কখনো আমি কমেন্ট্রি করতে দেখি নাই, রিফাতকেও কমেন্ট্রি করতে দেখি নাই। বাট দ্য ফার্স্ট ডে আমি যখন ওদের দুজনকে একসঙ্গে শুনলাম, এবং আমরা সবাই আমাদের চ্যানেলের নিউজ রুমে আমরা একসঙ্গে শুনছিলাম, এবং তখন দ্য ইনিশিয়াল ডে মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে না, আমার কাছে তখন মনে হচ্ছিল যে দিস টু ক্যান ক্রিয়েট আ রেভলিউশন, এবং দে হ্যাভ ডান দ্যাট। কারণ জিনিসটাকে একটা গ্ল্যামারাস ওয়েতে নিয়ে যাওয়া, কারণ যেটা হয় যে মানে আমরা ছোটবেলা থেকে যেরকম উইথ ডিউ রেসপেক্ট, যে হয়তো বা শুনছি যে এ ওকে পাস দিচ্ছে, উনি আরেকজনকে পাস দিচ্ছেন, জোরালো শট কিন্তু না উপর দিয়ে চলে গেল। এটার বাইরেও যে স্টোরি টেলিংয়ের একটা ব্যাপার থাকে, খুনসুটির ব্যাপার থাকে, ওই জায়গাটা মনে হয় এই দুজন বাংলাদেশের ফুটবলে প্রথমবারের মতো নিয়ে এসেছে। সো দিস ইজ রিয়েলি ইন্সপায়ারিং ফর দ্য নেক্সট জেনারেশন। এখন আমি আরও অনেক বয়স শুনতে পাচ্ছি, বাট আমার কাছে মনে হয় যে ইতিহাস যখন লেখা থাকে তখন প্রথম যারা করেন তাদের নামটাই লেখা থাকে। এই দুজনের নামটা আমি যদি আরো স্পেসিফাই করে বলি, বাংলা আধুনিক ফুটবল ধারাভাষ্যের জনক এই দুইজন। আরে বাহ, ভালো লাগছে। এইটা আসলে মানে একটা পুরা কিন্তু বিসিএস এর কোয়েশ্চেন টাইপের একটা টাইটেল হয়ে গেল কিন্তু, যে বাংলার আধুনিক না, এরকম কিছুই না। আমাদের আগে সিনক্রোনাইজেশনটা আসলে অটো হয়ে গেছে, যদি বলেন যে অটোই হয়ে গেছে। যেমন ধরেন আমরা কমেন্ট্রি সময় বাংলাদেশের এই একটা ম্যাচে ক্রিপ্টিক ফেডের একটা গান আছে ভবঘুরে, হ্যাঁ সব পাখি নিরে ফেরে সব নদী মেশে সাগরে। ওইটা ধরেন হচ্ছে আমরা কিভাবে শেয়ার হতেছিল যে এইটা ধরনের যে অটো হয়ে যায়, এগুলোর জন্য তো আমরা আগে কোনো প্রিপারেশন নেই বা কিছু। বা ধরেন লাস্ট ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ, বাংলাদেশের লিড আছে, মিতুল মার্মা বারবার হচ্ছে গিয়ে ডিলে করছে, পড়ে যাচ্ছে। তখন আমি বললাম, মিতুল আপনি যা করছেন ভালো করছেন, এটাই করেন। এরপর ও আবার ধরেন এটাকে টেনে হচ্ছে কি আরেকটু ইয়ে করলো, এটা হয়ে গেছে। না, আমার যেমন আই ওয়াজ ভেরি ফরচুনেট যে আমি বাংলাদেশ আর নেপালের ম্যাচটা এবং ওই বাইসাইকেল কিকটা স্টেডিয়াম থেকে দেখছিলাম, এবং আমার কাছেও সেম জিনিসটাই মনে হয়েছে যে ওই সিচুয়েশনে আমার এরকম কোনো টার্গেট ছিল না যে আচ্ছা আমি কোনো পয়েন্টে দাঁড়ায় যেয়ে চিয়ার করবো। বাট ওই গোলটা যখন হয় তখন আমি, আমার আশেপাশে সবাই কখন যে আমরা দাঁড়ায় গেছি এবং লাফানো শুরু করছি আমরা কেউ জানি না। তো ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট, যেরকম মোমেন্টগুলোতে একটা কমেন্টেটর হিসেবে আপনি কি বলবেন, এবং ওই রকম কাব্যিক ওয়েতে যেটা সবাই শুনতে চাচ্ছে ওটা ডেলিভার করাটা সবসময় খুবই কষ্টের হয়। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হচ্ছে আরেকটা জিনিস প্রবাবলি কষ্টকর হয়, যে গ্যালারিতে থাকার কারণে আমি আবার অনেক কিছু শুনতে পাচ্ছিলাম আশেপাশে থেকে, যেটা আবার আমরা কমেন্টেটরের কাছ থেকে কখনো শুনি না। ফর এক্সাম্পল, কোনো একজন পার্টিকুলার সেন্টার ব্যাক বারবার বল পাওয়ার পরে বাম দিকে গেল, কিন্তু পাঁচটান দিয়ে আবার ঘুরে অন্যদিকে চলে গেল, এবং গ্যালারি থেকে তাকে মারাত্মক গালিগালাজ করা হইলো। এবং যেই লেভেলের গালিগালাজ করা, আমি খালি চিন্তা করছিলাম যে এটা কি কোনো মতো মাঠ পর্যন্ত পৌঁছালে তো আমাদেরই লস, বিকজ ওই ভাই তো এরপর আর খেলতেই পারবে না। হ্যাঁ, অথবা যদি আমাদের গোলকিপার ভাই কোনো কারণে একটু উইক একটা পারফরমেন্স দেয়, তার যে তো এরকম অনেক কমপ্লেন আমি দেখছি যে মাঠে সবাই যে জিনিসটা ফিল করতেছে, যেটা নিয়ে তাদের অনেক রাগ হচ্ছে, হয়তো বা 11 পছন্দ হচ্ছে না, হয়তো বা কোচের একটা সাবস্টিটিউশন পছন্দ হইলো না, ওইটা নিয়ে কমেন্টেটররা কেন বলবে না? কেন কমেন্টেটররা বলবে না যে এর থেকে বেটার প্লেয়ার মাঠের বাইরে আছে? সো এটা আসলে কি হয়, মানে আপনারা কি বলতে চান তাও বলতে পারেন না, নাকি আসলে এখানে একটা ঘটনা হচ্ছে, ধরেন 11 জন ফুটবলার মাঠে নেমেছে বাংলাদেশের, এটা সবাই বাংলাদেশ, তাই না? ওই গোলে আবার ফেরত যায়, ওই গোলটার
সেলিব্রেশন বাংলাদেশিদের জন্য ইউনিক এবং ইউনিফর্ম। কিভাবে ইউনিফর্ম? সবার রিয়াকশন এক, যে বাংলাদেশি সে ওই গোলের রিয়াকশন তার এক, সিমিলার, সবাই একই অনুভূতি নিয়ে ওই গোলটা দেখেছে। আমি যখন 11 জন ফুটবলার বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে, আমি যদি বলি ওর চেয়ে আরেকজন ভালো আছে, এর চেয়ে ভালো, তাহলে আমি তো আরেকজনকে ডিমিন করলাম। আমি কি এটা ডিমিন করতে পারি? এটা কি মানে এইটা কি আসলে এথিক্যালি করা উচিত? এটা তো করার কোনো কারণ নাই। আপনি বরং বলতে পারেন যুক্তি দেখিয়ে, ওই যে সামি ভাইয়ের মতো, যে অমুককে না নামিয়ে তমুককে নামালে এত ডিগ্রি দিয়ে সে প্যাচ খাওয়ায় গোল দিয়ে দিতে পারবে। এইটা আপনি ম্যাক্সিমাম করতে পারেন, কিন্তু এর বাইরে তো আপনি বলতে পারেন না যে এ না অমুক। এইটা সমর্থক হিসেবে বলতে পারে। ওই সমর্থকের গ্যালারিতে আমি যখন ছিলাম তখন আমিও গালি দিছি, এবং গালিটা মাঠ পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, গালিটা মাঠ পর্যন্ত পৌঁছায় কি কারণে? হয়তো যখন এখন ভরা গ্যালারি সেখানে পৌঁছায় না। আবাহনী আর মোহামেডান গ্যালারিতে যখন লোকে ঝাড়ু নিয়ে আসে মানে খেলা দেখার জন্য, যখন গ্যালারি ভরে না, তখন প্রতিটা শব্দই শোনা যায়, যে কারে কি গালি দিছে এবং কে আসলে কার কি হয়, এর সবকিছুই ওখান থেকে শোনা যায়। তো এই জিনিসটা সম্পর্কে ফুটবলাররা খুবই অভ্যস্ত এই জিনিসগুলো নিয়ে। মাঠে যখন তারা খেলেন, আমার মনে হয় না এগুলো তাদের উপরে খুব বেশি প্রভাব ফেলে। তবে একটা ব্যাপার এখানে দেখেন, একই সঙ্গে এই কমেন্ট্রিগুলো প্লেয়াররাও শোনেন। আপনি একটা ম্যাচ শেষে একটা প্লেয়ার যখন পরে গিয়ে শুনবেন যে আমি তার নামে হয়তো একটা বাজে কথা বলছি, এটা তার আত্মবিশ্বাসে প্রভাবিত করতে পারে। আমি কি আমার দেশের সঙ্গে এগুলো করতে পারি? সে তো আমার দেশের প্লেয়ার, এটা করার কোনো রাইট তো আসলে আমাদের নাই। এক্স্যাক্টলি। এবং আরও একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, যে যখন একজন মানুষ ওই টিভি স্ক্রিনের সামনে তিনি বসেছেন, তখন শুরুতেই হচ্ছে একটা নেগেটিভ ভাইব দিয়ে দেওয়া, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছেও মনে হচ্ছে কেমন। এছাড়া যাকে সুযোগ দেওয়া হয়েছে সেও তো ধরেন একটা সার্টেইন জায়গায় নিজেকে প্রুফ করেই ওই জায়গাটার মধ্যে এসেছে। এবং ধরেন কোনো কোচ বা কোনো অফিসিয়াল বা কিছু হয়তো তার প্ল্যানিংয়ে ভুল থাকতে পারে, কিন্তু শুরুতেই যদি আপনি হচ্ছে তার মনের মাঝে ঢুকিয়ে দেন তোমার এটাই ভুল হয়েছে, এটা নিয়ে তুমি কেন শুরু করলে, তখন আসলে হয়তো বা একটা মানুষ এগিয়ে যেতে থাকলেও না ওই জায়গাটার মধ্যে তাকে স্টপ হয়ে যেতে হয় সামটাইমস। তো এইটা আর কি আমরা ফলো করার ট্রাই করি, যে যখন যারা আছেন তাদের উপরে আমরা ভরসা রাখার চেষ্টাটা আমরাও করি, তাকে নিয়েই কথা বলার চেষ্টাটা করি। দ্যাটস ইট। That's beautiful to know that insight. আমরা কমেন্ট্রি নিয়ে আরো জানবো, এবং এই ইনসাইড স্টোরিজগুলো যেটা জানার অনেক ইচ্ছা আমাদের সবার ছিল, সেটা নিয়ে আরো ডেফিনেটলি অনেক ডিসকাস করবো। রাইট নাও আমরা আরেকটা গেম সেগমেন্টে যাবো, এবং এই গেম সেগমেন্টের নাম হচ্ছে চাপার জোর। আমরা জানি যে আগের গেম খেলতে গিয়ে আসলে অনেক চাপাবাজি করে ফেলছেন আমাদের সামি ভাই, এবং পারলেও চাপাবাজি করতে হয়, না পারলেও করতে হয়। বাট এই গেমটায় আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সেম টিম কম্বিনেশনটা রাখতে দিব। আপনাদের একটা চান্স থাকবে যে অ্যাওয়ে ম্যাচে কামব্যাক করার, রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করার। হ্যাঁ, দেখা যাক করতে পারে কিনা। বাট আমরা রুলটা বলে দিই আগে, আপনাদেরকে সামনে তাকাতে হবে, এবং পেছনে একটা ওয়ার্ড আসবে, খেয়াল রাখবেন প্লিজ। জি জি, আমি সবার দিকে খেয়াল রাখছি। এটা আমি একদম খুবই ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশনের জন্য আমি এখানে লড়াই করছি। সো পিছনে যে ওয়ার্ডটা আসবে সেটা একটা র্যান্ডম ওয়ার্ড হবে, এই সম্পর্কে কোনো ক্লু আপনাদেরকে দেওয়া হবে না। আপনারা টিম হিসেবে যে কোনো একটা ওয়ার্ড গেস করবেন, আন্দাজে গেস করবেন, তারপর মেলানোর চেষ্টা করবেন কেন আপনার ওয়ার্ডের পেছনের ওয়ার্ডটা আসলে একই জিনিস। তো আপনারা সামনের দিকে তাকাবেন, অডিয়েন্স কেউ কোনো ক্লু দিও না, তাহলে কিন্তু গেমটার মজা নষ্ট হয়ে যাবে। 3, 2, 1, ফার্স্ট ওয়ার্ড অন স্ক্রিন। সামি ভাই আবার গেস করেন। হামজা চৌধুরী। আচ্ছা, ওকে, এই টিমের গেস কি? আপনি করেন, সমস্যা নেই, এবার আপনি করেন। এই কেউ কিছু বলো না, তাড়াতাড়ি। বাংলাদেশ ফুটবল টিম। ওকে, এবার পিছনে তাকান, দ্যাটস দ্য ওয়ার্ড, ব্যালন ডিওর। ব্যালন ডিওর। এখন মিলাইতে হবে, তো মিলানোতে ফার্স্টে যাবে টিম বয়েজ। তা বলেন যে কেন বাংলাদেশ ফুটবল টিম আর ব্যালন ডিওর আসলে খুবই একই জিনিস, এবং ওদেরকে মিলাইতে হবে হামজা চৌধুরী এন্ড ব্যালন ডিওর এক জিনিস। 3, 2, 1, দেখো এখানে মিলানোর উপরে মানে চাপাবাজিটার উপরে মার্কিং, অন্য কিছুর উপরে কিন্তু মার্কিং নাই। 3, 2, 1। মানে ব্যালন ডিওর বলতে আমরা কি বুঝি? যে বেস্ট। আমরা যদি বাংলাদেশ ফুটবল টিমকেই বেস্ট না মনে করি, অন্যরা কি বেস্ট মনে করবে? আমাদের তো বেস্ট মনে করতে হবে নাকি? যে রকমই খেলুক না কেন, যত উইনই থাকুক না কেন, জমাইতে পারি না মনে হতো, সরি। বাট এইটাই মাথায় আসছে। এখনের বাংলাদেশ টিমটাই তো বেস্ট। ব্যালন ডিওর যেমন বেস্ট, এই হামজা চৌধুরীর বাংলাদেশ টিমও বেস্ট। আরে এদিকেই তো চলে আসবে। ওকে, এবার নেক্সট টিম হামজা চৌধুরী। ব্যালন কেন ডিওর ব্যালন ডিওর? বলেই দিছে নাবিল খান, ঠিক আছে। দেখেন, ব্যালন ডিওর ব্যাপারটা নিয়ে আমাদের এত বেশি আগ্রহ, প্রতিবার ব্যালন ডিওর আসলে পরে ওই দিন শো করতে
একদম ধাক্কা হয়ে যায় এবং প্রচুর গালিগালাজ খায় যে কেন রদ্রি, কেন ভিনিসিয়াস। পুরো পৃথিবীতে আমরা যদি শান্তিটা আসলে আনতে চাই তাহলে আমাদের দরকার অবশ্যই বাংলাদেশি কাউকে, এবং বাংলাদেশি কেউ যদি ব্যালেন্ডিয়ার পায়, আমরা যদি বাংলাদেশ থেকে একটা ব্যালেন্ডিয়ার চালু করতে পারি, সেই ব্যালেন্ডিয়ার হামজা চৌধুরী ছাড়া আর কারো পাওয়ার কোনো উপায়ই নেই। হ্যাঁ, এবং সেই ব্যালেন্ডিয়ার হামজা চৌধুরীর কাছেই যাবে। আপনি একবার এক্সপেক্ট করেন যে হামজা চৌধুরী তার ওই ঝাঁকড়া চুল নিয়ে স্টেজে উঠেছে, লিওনেল মেসি তার হাতে ব্যালেন্ডিয়ারটা তুলে দিয়েছে এবং হামজা চৌধুরী দ্য ব্যালেন্ডিয়ার উইনার। অ্যাবসলিউট সিনেমা, তাই না? ভাই রে ভাই, মনে হলো দেখে ফেললাম চোখের সামনে ব্যাপারটা, না? কি কি বললো, কি ডিসক্রাইব করলো কেমনে। ওকে, ঠিক আছে, আমরা আরেকটা রাউন্ড খেলবো, তারপরে অডিয়েন্স ডিসাইড করবা যে কাদের চাওয়াবাজি তোমাদের বেশি বেরো লাগছে। সামনে তাকাই। ও ওকে, 3, 2, 1, নেক্সট ওয়ার্ড অন স্ক্রিন। ও, একজন আগেই চিৎকার দিচ্ছে না দেখেই। ওকে, এবার আপনার আগে গেস করবেন। মেসি। আচ্ছা, আর্জেন্টিনা। ওকে, আমরা তো অনেক কাছাকাছি। পিছনে দেখি। ও আর্জেন্টিনা জার্সি। জার্সি ইজ দ্য ওয়ার্ড। তো এখন মিলাইতে হবে চাওয়াবাজি করে যে মেসি আর জার্সির মধ্যে কি সম্পর্ক, বা কেন একই আর্জেন্টিনা মিলাবে অন্য টিম। এবার শুরু করবে ওই টিম আগে। ওকে। তো আচ্ছা। 3, 2, 1। দেখেন বাংলাদেশে আচ্ছা না, এবার তো সামি ভাই বলা উচিত। ওকে 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 জার্সি বলতে আমরা আসলে কি বুঝি? জার্সি হচ্ছে ইউনিফর্ম, বাট দিন শেষে জার্সি হচ্ছে আইডেন্টিটি। জার্সি হচ্ছে আইডেন্টিটি। আর ঠিক এই মুহূর্তে আমি যদি বিশ্ব ফুটবলের আইডেন্টিটি চিন্তা করি, সেটা আর্জেন্টিনা, নো ডাউট অ্যাবাউট দ্যাট। নাম্বার ওয়ান বিষয়টা, সেই টিমে লিওনেল মেসি আছেন, সেই টিমে এমিলিয়ানো মার্টিনেজ আছেন, সেই টিমে আর অনেকে আছেন, কয়েকটা নাম বলো না। আছে তো, অনেকেই আছে, অনেকেই ডিপল আছেন। আছে। এনিওয়েজ, না এই কথাটা বললাম আমি একটু মজা দেওয়ার জন্য আর কি। আনহেল ডি মারিয়া আছেন, অনেকে আছেন, নামগুলো আমি জানি, একটু মজা দেওয়ার জন্য বললাম। তবে এই যে আইডেন্টিটি কিংবা অস্তিত্ব, এই অস্তিত্ব রক্ষার কাজটা, এবং সেই সাথে যে স্টেডিয়ামে খেলা হয়েছে, কাতারে খেলা হয়েছে, তার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশিরা যে আর্জেন্টিনা টিমটাকে একটা সমর্থন জুগিয়েছেন এবং যেভাবে তারা সাপোর্ট করেছেন, ওই সম্মানটাও যে আর্জেন্টিনা টিমটা রক্ষা করেছে, তার মানে আর্জেন্টিনা টিম সম্মান রক্ষা করতে জানে, সম্মান দিতে জানে। সো আলটিমেটলি ওই যে জার্সির কথাটা বলছিলাম, যে জার্সি হচ্ছে একটা আইডেন্টিটির প্রতীক। তো জার্সি যেরকম আইডেন্টিটির প্রতীক, ঠিক তেমনিভাবে ফুটবলের যে আইডেন্টিটি, সেটার প্রতীক হচ্ছে আর্জেন্টিনা ন্যাশনাল টিম। এই লেভেলের চাপাবাজি। ভাই আমরা সৎ মনের মানুষ, আমরা কি এইসব চাওয়াবাজি পারি না না, নাকি? বল। আমরা, আমার কাছে মনে হয় 2022 বিশ্বকাপ আপনি চিন্তা করেন, অথবা অন্য। হ্যাঁ, ও আচ্ছা, এবার নাবিল ভাই বলবে। ওকে ওকে। আচ্ছা দেখেন, ওই আর্জেন্টিনাটাকে আরো স্কুইচ করে ফেলেন। ধরেন হচ্ছে কি, রাস্তায় আপনি একজন আর্জেন্টিনার জার্সি পরে যাচ্ছেন, আপনি সামনে থেকে দেখে বলে দিতে পারবেন পিছনে তার জার্সি নাম্বার 10 এবং সেটা লিওনেল মেসি। 100%। এইটা নিয়ে কোনো ডাউট নাই। মানে আর্জেন্টিনার যত জার্সি বিক্রি হয়, সবগুলার ম্যাক্সিমাম 99% হচ্ছে কি, সবাই দোকানে যায় বলে 10 নাম্বার জার্সিটা লাগবে। কারণ কি, 10 নাম্বার পৃথিবীতে একটাই, লিওনেল মেসি। ম্যারাডোনা 10 নাম্বার মানে ম্যারাডোনা। মানে এখনের কথা যদি আপনি বলেন, এখন ধরেন আপনি যখন জার্সি কিনতে যান, আপনি বলবেন হচ্ছে মেসির না, জার্সি আমি আগে ম্যারাডোনা কিনবো। ঠিক আছে, এইখানে আছে। জাজ করলেই দেখা হয়, যাবে না, না, বেশিরভাগ এটা মানুষ হচ্ছে দশ সেই জিনিসটাই মেসি। ম্যারাডোনা। আমার আব্বা তো ম্যারাডোনা সমস্যা জার্সি নাই, কিনে। সমস্যা নাই। অবশ্যই। আবার এখনো যদি আপনি time চলে up, আসেন, time up। সেটা মেসি। আমরা ঝগড়া করবো না, আমরা ভোট নিব পরে, লাস্ট রাউন্ডের পরে। দিস ইজ দ্য লাস্ট Okay. রাউন্ড। সামনে তাকাই, এটা ফাইনাল রাউন্ড। 3, 2, 1। এই সবাই চুপ থাকে, কোনো কিছু বলে না। 3, 2, 1। ভালো, ইয়াপ। কি আর কম। এবার গেস, মানে ওয়ার্ড আমরা- ভাই। ওরা না, ওরা কারা? আপনারা আগে পারছে। বলেন, আপনারা আগে ওরা বলেন। পারছে। বলে ফেলুন, নিয়ম। রিফাত ভাই। ওরা রিফাত ভাই। রিফাত ভাই, হ্যাঁ। রিফাত ভাই, আচ্ছা রিফাত ভাই। আরে মুশকিল। হ্যাঁ, এই কেউ কিছু বলো না। একটু দাও। বলেন। রিফাত ভাই, নিচের দিকে তাকায় থাকেন তো, আপনি একটু ওইদিকে তাকায় কি ভাবেন? জুতা। নিজে দিছে। ওকে, এবার পিছনে তাকান। কোচ। হ্যাঁ, জুতা। কোচ। ওকে, এই রাউন্ডে আগে যাবে এন বয়েজ। নাবিল ভাই বলুন, কেন নাবিল ভাই বলুন। আপনি রিফাত বলেন। ভাই আর কোচ একই জিনিস? 3, 2, 1। দেখেন, ওই যে যারা টি স্পোর্টস দেখেন, তারা হচ্ছে পাঁচমিশালি সম্পর্কে খুব ভালোই জানেন। পাঁচমিশালি যেটা করে, ওটা ওই কোচের মতো করেই করে। ঠিক আছে, সুতরাং হচ্ছে ওই কোচ আর রিফাত অলমোস্ট হচ্ছে গিয়ে সেম। হয় নাই, কিছু হয় নাই। যাই হোক, এবার দেখি, রিফাত ভাই জুতা। বলবে জুতা আর কোচ। আর কোচ কিভাবে এক। দেখেন বলি, শুরু করি।
একটা কোচ যখন ডাগ আউটে দাঁড়ান, লেটস সে ডিয়েগো সিমিওনে অথবা কার্লো আনচেলত্তি সুটেড বুটেড হয়ে, কাবরেরাও দাঁড়ান, হাভিয়ার কাবরেরাও দাঁড়ান, তিনটা কোচ, কার্লো আনচেলত্তি আর আপনি হচ্ছে ডিয়েগো সিমিওনে, তাদেরকে দেখবে একদম আপনার মতো স্যুট বুট পরে এবং এত শাইনি একটা জুতা পরেন। হ্যাঁ, আবার যদি আপনি কাবরেরার দিকে তাকান, তিনি এই যে আমাদের মতো যা আছে স্নিকার্স পরে তারা দাঁড়িয়ে যান। এই ব্যাপারগুলো একটা কোচের আভিজাত্যের প্রতীক, যে কি করে একজন কোচ যখন দাঁড়ান তার ভেতরে একটা ভাব আসতে হয়, একটা আবেগ আসতে হয়, এবং সেইটা ওই গেট আপের ওপর অনেক সময় ডিপেন্ডেন্ট। তার গেট আপটা আসলে কি, লিওনেল স্কালোনি দেখবেন একটা ট্র্যাক স্যুট পরে দাঁড়িয়ে যাচ্ছেন, কেউ কেউ আবার আজকাল থেকে শর্টস পরে দাঁড়িয়ে যায়। এই ক্ষেত্রে ফুটবলের জুতার খুবই গুরুত্ব আছে। একজন কোচ যখন খেলা শুরু করেন তখন তিনি কোন বুটটা পরবেন এটা তাকে ডিসাইড করতে হয়। এবং একটা ব্যাপার দেখবেন যে আজকালকার দিনে যারা কোচ তারা ওই আগেরকার আমলের বুটগুলা প্রেফার করেন, আগের আমলের জুতাগুলো প্রেফার করেন, কারণ তারা ওই 6টা বা 5টা স্টারের বুট পরে অভ্যস্ত। এটার ভেতরে একটা কালচার আছে, এটার ভেতরে ফুটবলের একটা এসেন্স সবসময় জমা থাকে। একজন ফুটবল কোচ কি পরে মাঠে যাচ্ছেন এটার পেছনে একটা হিস্ট্রি থাকে। এটা চাপাবাজি মনে হইতে পারে কিন্তু এটা সত্যি। যাক, সে থেমেছে। ভাই এরকম আমি করতে পারতাম না চাওবাজি। না, আমরা আমাদের ভোটিং এ চলে যাব, যেখানে অডিয়েন্স উইল ডিসাইড যে এই দুটো টিমের মধ্যে আসলে কার চাপাবাজি বেশি এন্টারটেইনিং ছিল বা বেটার ছিল। তোমরা এখন But wait, তোমাদের যদি মনে হয় টিম এন বয়েজ জিতছে, গিভ মি আ চিয়ার। একজন ভাই, তিনজন তিনজন। তোমাদের যদি মনে হয় আজিমপুর বয়েজ জিতছে, গিভ মি আ চিয়ার। থ্যাংক ইউ। Gilly Chapar Chorande, the winner is Azimpur boys. Round of applause. ও গেটে কমনে আছে। হ্যাঁ, আমরা চলে যাবো আমাদের নেক্সট সেগমেন্টে, এবং আমরা আমাদের শোটা অলমোস্ট শেষ প্রান্তের দিকে। তবে একটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে যে আমাদের মাঝখানে যে দুজন মানুষ বসা, সামি ভাই এবং নিয়ন, এবং অবভিয়াসলি দি আদার টু অ্যাজ ওয়েল, বাট এই পার্টিকুলারলি দুজন মানুষের একটা ভালো দিক হচ্ছে স্পোর্টস জিনিসটা, স্পেশালি বাংলাদেশে খেলাধুলা বা ফুটবল ক্রিকেট যখন অনেকটাই সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছিল, সব কিছু ঢাকায় হয়, সব কিছু ন্যাশনাল স্টেডিয়ামে হয়, মিরপুর স্টেডিয়ামে হয়, এই দুজন মানুষকে আমরা দেখতে পাই যে আসলে তারা তাদের জায়গা থেকে ব্যাপারটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য, রুট লেভেলে পৌঁছানোর জন্য, একদম গ্রামে গঞ্জের মানুষের কাছে পৌঁছানোর জন্য, জেলায় জেলায় পৌঁছানোর জন্য তারা অনেক কিছু করেছেন। আমি যদি সামি ভাইয়ের কথায় যাই, যে সামি ভাই আসলে একজন ইঞ্জিনিয়ার, তার ক্যারিয়ার প্যাথ চেঞ্জ করে যখন ক্রিকেট নিয়ে কাজ করা শুরু করলেন, অ্যানালিসিস দেওয়া শুরু করলেন, কন্টেন্ট বানানো শুরু করলেন, এরপর আসলে তিনি ন্যাশনাল লেভেলে আমাদের ক্রিকেট বোর্ডের সাথেও কাজ করা শুরু করেন। এবং আমরা দেখতে পেরেছি যে হয়তোবা আপনি যেভাবে কাজ করতে চেয়েছেন সেভাবে আপনি কাজ করতে পারেননি, বিকজ অফ all the establishments অথবা ইকোসিস্টেম দ্যাট উই হ্যাভ ইন প্লেস, যেখানে আসলে কাজের থেকে নাটকই প্রবাবলি সবচেয়ে বেশি হয়। কিন্তু তারপরও আসলে আপনি আপনার চেষ্টাটা চালিয়ে গেছেন, এবং আমরা দেখতে পেয়েছি যে আপনি জেলায় জেলায় যাওয়া, কেন সেখানে খেলা হয় বা হয় না সমস্যাটা বের করা, এবং ইভেন ডিরেক্টরের সাথে, আমাদের অনারেবল ডিরেক্টরের সাথে আসলে একসাথে কাজ করা, এবং আপনার পার্সোনাল উদ্যোগে আসলে জেলায় জেলায় যাতে আসলে ক্রিকেটের ইকোসিস্টেমটা ছড়ানো যায় সেটা করার চেষ্টা করেছেন। আই থিঙ্ক হি ডিজার্ভস এ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্যাট। সো আমরা জানতে চাই যে সোফার আপনার কাজ করার এক্সপিরিয়েন্স থেকে আপনি কতটা হোপফুল, কোন কোন জিনিসগুলো সামনে আসলে ভালো হচ্ছে অ্যান্ড উই ক্যান হ্যাভ হোপ, অ্যান্ড কোন জিনিসগুলো আসলে এখনো পর্যন্ত সেই লেভেলে পৌঁছাতে পারছে না। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের প্রত্যেকটা স্পোর্টস আসলে অনেক বেশি মাত্রায় ঢাকা সেন্ট্রিক। এটা আমাদের সবচাইতে বড় সমস্যার জায়গা, এবং মেইন স্ট্রিম স্পোর্টসটা বলছি। এমনিতে ফুটবল খেলা, গ্রামে গঞ্জে প্রচুর ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলাও হয়, কিন্তু প্রফেশনাল সেট আপের জায়গাটার জন্য আমরা সবাই ঢাকার উপর ডিপেন্ডেন্ট। অন দ্যাট নোট আমি আসলে আমার এই তিনজনের কাছে ধন্যবাদ জানাতে চাই এই কারণটা হচ্ছে, প্রথমত রিফাত আর নাবিলের কথা বলি, তারা কোর ফুটবলটা নিয়ে কাজ করে। দিন শেষে ফুটবলটা তো একটা এন্টারটেনমেন্ট, নট আ ক্রাইম ফিকশন আর নট আ ক্রাইম পেট্রোল কাইন্ড অফ থিং। সো তারা কোর ফুটবল এন্টারটেনমেন্টটা নিয়ে কাজ করে, নিয়ন এন্টারটেনমেন্টটা নিয়ে কাজ করে। নিয়ন আমার ইন্সপিরেশন কেন আরেকটা ক্ষেত্রে, সেটা আমার বলতে কোনো দ্বিধা নেই, যদিও আমার ছোটো ভাই। নিয়ন যখন পেসার হান্ট, বিভিন্ন গ্রামের স্কুলে গিয়ে পেসার হান্ট করছে, মফস্বল অঞ্চলে স্কুলে গিয়ে পেসার হান্ট করছে, আমি তখন রিয়েল পিকচারটা আসলে দেখতে পেয়েছি। নিয়ন ওয়াজ দ্য আই ওপেনার ফর মি। রিয়েল পিকচারটা দেখানোর জন্য যে আসলে খেলাধুলাগুলোর জনপ্রিয়তাটা কোন জায়গাটায় ছড়িয়ে আছে, এবং দ্যাট রিয়েলি গেভ মি দ্য আইডিয়া যে আমরা আসলে যতটুকু মেইন স্ট্রিমে চিন্তা করছি, আমাদের পাইপলাইন কিন্তু তার চাইতেও বড় হওয়া উচিত, বা তার চাইতেও বড় হওয়া উচিত ছিল। কিন্তু স্বাধীনতার পর আমাদের 54-55 বছরে আমরা ইকোসিস্টেমটা বিল্ড করতে পারি নাই, যেখানে সাপোজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে পঞ্চগড়ের যে কোচের যদি বেতন ভাতা সংক্রান্ত কোনো একটা প্রবলেম হয়, হি হ্যাজ টু কাম টু মিরপুর সেটা সলভ করার জন্য। কেন? পঞ্চগড়ের কোনো কোচের যদি বেতন ভাতার সমস্যা হয়, রংপুরে ডিভিশনাল একটা ক্রিকেট বোর্ডের অফিস থাকবে, সেইখানে গিয়ে সব সর্ট আউট হবে, সেখানকার প্লেয়ারদের দায়িত্ব সেটা হবে। সো আমরা যদি কেন্দ্রীভূত করে ফেলি যে একটা মিরপুরে বসে 64 জেলার ক্রিকেট চালাবো, ক্রিকেট হবে না। ইভেন সেটা ফুটবলের ক্ষেত্রে, ফুটবল তাও আমি বলবো যে ডিএফএ গুলো কাজ করছে, সেই জায়গাটা ফুটবল অনেক ডিসেন্ট্রালাইজড। ক্রিকেটটা আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারিনি, এটা আমার অবজারভেশন, যে কারণে জেলায় জেলায়গুলো বা বিভাগগুলোতে যাওয়া আমার একটা উদ্দেশ্যের জায়গা ছিল। বাট এনিওয়েজ যে কোনো কারণে সেটা হয়তো বা পারিনি, বাট আই হোপ এখন যারা আছেন অন্তত একটা কালচার তো স্টার্ট করতে পেরেছিলাম, সেই জায়গাটা থেকে হয়তো বা করবে। বাট আমি আমার নিজ জেলা টাঙ্গাইল নিয়ে কাজ করছি এই মুহূর্তে। সো আপাতত সেটাকে একটা রোল মডেল হিসেবে যদি উপস্থাপন করতে পারি, হয়তো বা বাকি 63 জেলা সেই অনুযায়ী ইন্সপিরেশনটা নেবে বা আমিও তাদের কাছ থেকে ইন্সপিরেশন নেব। বাট এন্ড অফ দ্য ডে আমি এই তিনজনকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে, অনেকেই আমি দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কমেন্টে রিফাত এবং নাবিলকে অনেক মিসআন্ডারস্ট্যান্ড করে। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে যে আসতেছে তোর ব্যাপারটা, একটা বিষয় মাথায় রাখতে হবে, দে আর দ্য কমেন্টেটার্স। তারা ক্রাইম ফিকশন করতে বসে নাই ওই জায়গাটা, প্রফেশনটা সেটা স্পোর্টস এন্টারটেনমেন্ট। যেটা আপনি দেখবেন হার্ষা ভোগলে কোনোদিন কোনো ওই যে যেটা এক্সপেকটেশন যে এই প্লেয়াররা গালি দাও, হার্ষা ভোগলে কোনোদিন সেটা করবে না, পিটার ডুরে কোনোদিন সেটা করবে না। সো দে আর ডুইং দ্য সেম থিং, কিন্তু এটা বাংলাদেশের কালচার অনুযায়ী সেটা আমাদের কাছে খুব বেশি পরিচিত না। বাট আমি বলবো যে ফুটবলটা আজকে কেন এত জনপ্রিয়তা পেয়েছে, কারণ ফুটবলের কথা হচ্ছে। ওরা দুজন এটার কৃতিত্বের অনেক বড় দাবিদার যে ওরা অডিয়েন্সকে ফুটবলমুখী করছে। আনফর্চুনেটলি আমরা ক্রিকেটে ওই কাজটা হয়তো বা করতে পারছি না অনেক ক্ষেত্রে। কোর ক্রিকেটের কথাটা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্রিকেটটা অনেক বেশি ক্রাইম ফিকশন টাইপের জিনিস হয়ে যাচ্ছে। So, আমার কাছে মনে হয় যে ইয়াং জেনারেশন একটা পর্যায়ে কিন্তু বিরক্ত হয়ে যায়, কারণ ওরা আজকে ফুটবলটাকে আমি এটা বলবো যে ফুটবলের ইকোসিস্টেমটা যে বিল্ড করছে, ফুটবলের মার্কেটিং ভ্যালু বাড়ছে, এই তিনজনের একটা বড় ধরনের ক্রেডিট আছে সেই জায়গাটাতে। এটা কেউ স্বীকার করুক বা না করুক, এবং দে হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাম্বাসেডার্স অফ দিস কান্ট্রিজ ফুটবল। সো আমার কাছে মনে হয় যে হ্যাটস অফ টু দেম এই জায়গাটা। আপনি তো একাই 100। And last but not the least, we would like to give that credit to Neon as well. কারণ আমরা নিয়নের একটা লাস্ট টিম অফ কন্টেন্টে এটা অনেকবার দেখতে পাইছি যে নিয়ন এখন খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে যায় এবং যত রকমের ক্রেজ আছে লোকাল ফুটবলের সেটা নিয়ন ডকুমেন্ট করে, এবং ওই ডকুমেন্টেশনের মাধ্যমে আসলে আমরা গ্রাম বাংলার ফুটবলে যে আবারও উত্তেজনাটা ফিরে আসছে ওটা দেখতে পাই, পার্সেন্ট দেখতে পাই। সো লেটস গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর নিয়ন ফর দ্যাট। তোমাদের জন্য একটা গিফট জেতার সুযোগ থাকলো, স্কিটোর পেজে যাও এবং এই প্রশ্নের উত্তর দাও যে স্পোর্টস তোমার লাইফের এক্সট্রা কি কি লার্নিং অ্যাড করেছে। খেলাধুলার মাধ্যমে তুমি জীবনে এক্সট্রা কি কি শিখতে পেরেছো, বেস্ট অ্যান্সারের জন্য থাকবে স্কিটোর এক্সট্রা খাতির পার্টনারদের পক্ষ থেকে 2টা ডিজিটাল বড় বড় গিফট ভাউচার্স। সো আমরা আমাদের আজকের এপিসোডটা শেষ করব, এবং শেষ করব উইথ লট অফ অ্যাপ্রিসিয়েশন, উইথ লট অফ রেসপেক্ট অ্যান্ড লাভ টুয়ার্ডস অল দিস 4 জেন্টলম্যান, যাদের কারণে আসলে স্পোর্টসের পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য পুরোপুরিভাবে আসলে বদলে যাচ্ছে ফর দ্য বেটার। এবং মানে খেলাটা আসলে শুধু খেলার জায়গায় নাই, খেলার সাথে আমাদের অনেক ইমোশন ইনভলভ। সেই ইমোশনটাকে যারা সবসময় অ্যাম্পলিফাই করে উইথ দেয়ার ভয়েসেস, উইথ দেয়ার ওয়ার্ক, আই থিঙ্ক দে ডিজার্ভ লাইক হিউজ রেসপেক্ট ফর দ্যাট। তো আমরা সবাই আসলে লেটস গিভ অল 4 অফ দেম আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ডুইং হোয়াট ইউ ডু। আমরা শেষ করব একটা ডিবেট দিয়ে, যেই ডিবেটটা আমাদের আজকের এপিসোডটাকে একটা লাইট নোটে আমাদেরকে শেষ করতে দিবে, এবং এইবারের জন্য আমরা টিমটা একটু চেঞ্জ করে ফেলবো। আমি চাই যে নাবিল ভাই আর সামি ভাই প্লেস চেঞ্জ করে ফেলুক, আমরা দুইজন ডুওকে একসাথে বসতে দেই এবং সামি ভাই আর নিয়নকে একসাথে বসতে দেই। ওকে, রেডি? তো উই গোনা প্লে হুদাই ডিবেট, এবং আমি একটু নিয়ে আসি দ্য টপিক অন স্ক্রিন। দ্য টপিক ইজ লামিন ইয়ামাল এখন প্রেম না লামিন ইয়ামাল এখন প্রেম না করলেও পারে, হ্যাঁ না? পক্ষে এবং বিপক্ষে কথা বলতে হবে। তো দিস ইজ হাউ ইটস গোনা গো। প্রথমবার পক্ষে বলবে ওই টিম, বিপক্ষে বলবে এই টিম, আবার পরের রাউন্ডে এটা পুরোপুরি উল্টায় যাবে। তো আপনারা পক্ষে এবং আপনারা বিপক্ষে, টাইম থাকবে 1 মিনিট দুজন মিলে। 3, 2, 1 গো।
লামিন ইয়ামালের এখন যে বয়স, এই বয়সটা মূলত পড়াশোনার বা খেলাধুলার। এই বয়সে যখন আপনি প্রেম করতে যাবেন তখন আপনার বিপত্তি ঘটতেই পারে। দেখুন ওই বয়সে একটা বড় একজন মেয়ের সঙ্গে প্রেম করে তিনি এল ক্লাসিকোতে কি একটা পারফরমেন্স দেখাইলেন, কিন্তু এরপরে যখন তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেল তারপরে ম্যাচে তিনি গোল করলেন। এইখানে একেবারে বটম লাইন হচ্ছে যে এই অল্প বয়সে এত বেশি পাকার কোনো দরকার নাই। এই প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়াশোনা মানে খেলা, তার ক্ষেত্রে খেলাতে ফোকাস করাটা জরুরি। এবং একই সাথে ধরেন যে ফুটবল নিয়েই সে থাকুক, সে বার্সেলোনার সবচেয়ে বড় সুপারস্টার, তাকে ওই বাইরের জিনিসগুলো নিয়ে এখন ভাবার তার সময় নাই। তার লিওনেল মেসির মতো হতে গেলে লিওনেল মেসি তো এই বয়সে থাকলে এভাবে ওপেনলি প্রেম করতো না ভাই, সুতরাং কোনো দরকার নেই। এবার বিপক্ষে না, প্রথমত আমার একটা অবজেকশন আছে। অবজেকশনটা হচ্ছে লিওনেল মেসি এই বয়সে প্রেম করেন, এই কথাটা ভুল। লিওনেল মেসি এই বয়সে প্রেম করছে, লিওনেল মেসি এই বয়সে প্রেম করছে ফুটবলের সাথে। সো প্রেম হচ্ছে প্রেম একটা শাশ্বত বিষয়, প্রেম একটা সার্বজনীন বিষয়, এবং প্রেমটা প্রত্যেক মানুষের করা উচিত, যে কোনো বয়সের, যে কোনো সময়ের, যে কোনো মানুষের করা উচিত। এবং এই যে প্রেমটা মানুষকে কি করে, ঠিক আছে, লামিন ইয়ামালের ক্ষেত্রে একবার একটা দুর্ঘটনা ঘটেছে, এইটা যদি সে প্রেম না করতো তাহলে সে বুঝতো, রিয়েলাইজেশনটা তো আসতো না। সো প্রত্যেকটা মানুষেরই প্রেম করা উচিত, লামিন ইয়ামালেরও প্রেম করা উচিত। মানে এই যে কথাটা আছে, আমার কাছে মনে হয় একটা ভুগিযোগী কথা, যে প্রেম করা উচিত না, এরকম ভুগিযোগী কথার মানে সাথে আমি নাই। আমার কাছে মনে হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের রিফাতেরও প্রেম করা উচিত। নাবিলের ভাবি আছে সামনে, প্রেম করা উচিত। নিয়নেরও ভাবি আছে সামনে, প্রেম করা উচিত। তবে আমি এই জায়গাটার সাথে পুরোপুরি একমত না, পুরোপুরি দ্বিমত পোষণ করছি। লামিন ইয়ামালের প্রেম করা উচিত। সেই প্রেমটা ফুটবলের সাথে হইতে পারে, সেই প্রেমটা তার প্রেমিকার সাথে হইতে পারে। সো প্রেম একটা শাশ্বত এবং সার্বজনীন বিষয়, এটা করা উচিত। ওকে, আর ঠিক আছে। আর আমরা যদি রিফাত ভাইয়ের কথা মেনেও নেই যে লামিন ইয়ামাল প্রেম করছে দেখে হচ্ছে ভালো পারফর্ম করে নেই, আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার, আমি চেয়েও প্রেম করতে থাকুক আর এল ক্লাসিকোতে নাকি যেই পারফরম্যান্স দেখাইছে এল ক্লাসিকোতে ওই পারফরম্যান্সই আবার দেখাইতে থাকুক। সো ইয়েস। তো আমার মনে হয় যে আজকে পক্ষে আর বিপক্ষে জিতানোর আর হারানোর কিছু নাই, চারজনই আসলে জিতে গেছে আমাদের সবার মন, এবং চারজনের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে উপহার। সো আমরা একটু উপহারগুলো নিয়ে আসি অন স্টেজ। বাহ, Ladies and gentlemen, please put your hands together for Sami bhai, Neon, থ্যাংক ইউ। and of course আমাদের favorite duo Rifat you. and Nabil. Thank সবাই you. জোরে করে দাঁড়িয়ে দাও। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ। সো লামিন ইয়ামাল প্রেম করুক আর না করুক, তার প্রেম করার উচিত হোক আর না হোক, যাদের কারণে খেলাধুলার প্রতি আমাদের প্রেমটা আরো স্ট্রং হচ্ছে, আরো বেটার হচ্ছে এবং বাড়তেই থাকছে, তাদের আয়ু বাড়ুক, তাদের কথার জোর বাড়ুক, তাদের কথা ছড়িয়ে যাক বাংলাদেশের সকল প্রান্তে, এবং তাদের মাধ্যমে আসলে স্পোর্টস আমাদের হৃদয়ে থাকুক, এবং বাংলাদেশ হারুক আর জিতুক, আমরা সবাই বাংলাদেশকে সাপোর্ট করি। সেটা যেই খেলাই হোক, ফুটবল, ক্রিকেট, কাবাডি, যেখানেই বাংলাদেশ সেখানেই আমাদের সাপোর্টটা থাকবে। যতবারই বলি না কেন আর খেলা দেখবো না, খেলা দেখতে বারবারই আমরা ফেরত আসবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু অল ফোর অফ ইউ ফর মেকিং শিওর যে স্পোর্টসের মতো আমাদের হৃদয়ের এত কাছের একটা জায়গাকে আপনারা আরও কাছে নিয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন উপায়ে, শুধু কমেন্ট্রি না, শুধু কথা বলা না, শুধু ভিডিও বানানো না, বাংলাদেশ যাতে আসলেই স্পোর্টসে আরও ভালো করতে পারে সেটার জন্য আপনারা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি যা যা করছেন, উই আর গ্রেটফুল টু অল ফোর অফ ইউ। সো থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ। অন দ্যাট নোট, আমরা সবাই খেলাধুলার সাথে থাকি, এবং আমরা সবাই আমাদের দেশের সাথে থাকি, এবং আমরা সবাই এই চারজন মানুষের সাথে থাকি, এবং যাদের মাধ্যমে খেলাধুলার জায়গাটাতে বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রা কন্টিনিউয়াস থাকুক। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। গুড বাই।